রেবিস ইজ ইকুয়াল টু ডেথ। জলাতঙ্ক একটি রোগ, রোগটি এমনি হয় না, সাধারণভাবে হয় না, আকাশ বাতাস থেকে হয় না, কিন্তু রেবিস হলে তবেই জলাতঙ্ক হয়। জলাতঙ্ক একটা সিমটম। আমরা যদি রোগটিকে প্রতিহত করতে চাই, আমরা 100% সক্ষম। বা ভাইরাসটা ঢুকে তাকে আক্রমণ করছে, সেটা সে কতদিন পরে বুঝতে পারবে? কুকুর ছাড়া অনেক প্রাণীর কামড়ে কিন্তু জলাতঙ্ক হয়। আপনি এদিকটায় তাকান, এই যে যারা শুনছেন, যারা দেখছেন, নমস্কার। ইম্প্যাক্ট নিয়ার মি আমাদের এই প্রচেষ্টার প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের এই সমাজে এমন অনেক ঘটনা ঘটে চলেছে বা অনেক মানুষ কাজ করে চলেছেন, যাদের কাজের ফলে বা যে ঘটনাগুলি ঘটার ফলে আমাদের জীবনে বৃহৎ বা ক্ষুদ্র নানা রকমের অভিঘাত এসে পৌঁছয়। এই যে ইম্প্যাক্ট আমাদের জীবনে সৃষ্টি হয় সেই ঘটনাগুলির বা সেই মানুষগুলির কাজের ফলে, সেগুলির সম্বন্ধে অনেক সময় আমরা জানতে পারি না, অথচ জানলে আমাদেরই ভালো হতো। হয়তো আমরা অনেক সদর্থক সিদ্ধান্ত নিতে পারতাম, যে সিদ্ধান্তগুলি আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারত। এই সিদ্ধান্তগুলি যদি আমাদের নিতে হয়, তবে আমাদের সমাজ সম্বন্ধে এবং আমাদের আশপাশ সম্বন্ধে আমাদের সচেতন হতে হবে। কারণ লোকাল যে ইম্প্যাক্ট তৈরি হয় তার শেষ প্রভাব পড়ে গ্লোবালি, সারা পৃথিবীতে। অতএব এটা বুঝে নিতে হবে যে আমাদের আশপাশের সমাজ শুধুই আমাদের আশপাশের সমাজ নয়, এর বিরাট প্রভাব আছে সারা বিশ্বের স্তরে। আসুন আজকে প্রথম পর্বে আমরা জানি এমন একটি বিষয়ের কথা, যার প্রভাব শুধু আপনার সমাজে, আপনার আশপাশে নয়, সারা বিশ্বে পড়েছে, এবং সেই প্রভাব কি তার কথা। নমস্কার। ইম্প্যাক্ট নিয়ার মি পডকাস্টের প্রথম পর্বে আপনাদের স্বাগত জানাই। আমার নাম সঞ্জীব মিত্র। আমার যখন 13 বছর বয়স, তখন আমার জীবনে এমন একটি অভিজ্ঞতা হয়, যে অভিজ্ঞতার সম্মুখীন আমি দ্বিতীয়বার আর হতে চাই না। আমি একজন জলাতঙ্ক রোগীকে নিজের চোখের সামনে দেখি। সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা নিয়েই আজকে আপনাদের সামনে এসেছি একটা বিশেষ উদ্দেশ্য সাধন করতে। আমার মতো এই ভয়াবহ পরিস্থিতির সাক্ষী যেন আর কাউকে কোনোদিন হতে না হয়, তার সুনিশ্চিত করতে আজকে আমাদের এই পডকাস্ট। আমার সঙ্গে রয়েছেন দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব। ডক্টর আশিস কুমার কুন্ডু, নোডাল অফিসার, মডেল অ্যান্টি রেবিস ক্লিনিক, মডেল ইন দ্য স্টেট, পশ্চিমবঙ্গের মডেল সেন্টার অ্যান্টি রেবিস ক্লিনিক। তিনি বেলেঘাটা আইডি হসপিটালের সঙ্গেও সংযুক্ত আছেন। এবং আমার এই পাশে রয়েছেন মিস্টার তমাল চ্যাটার্জি, ডিরেক্টর এলবি কেয়ার এবং ম্যানেজিং ডিরেক্টর কেরিওগ্রাফ। জলাতঙ্ক বা রেবিস রোগটি সম্বন্ধে আমরা সকলেই জানি। আমরা জানি যে এই রোগটি প্রাণঘাতী, এই রোগটি ভয়ঙ্কর, কিন্তু রোগটি সম্বন্ধে আমাদের সচেতনতা খুব যে বেশি আছে তা বলা যায় না। আমরা জানি না জলাতঙ্ক কিভাবে হয়, কতটা ভয়াবহভাবে হতে পারে। জলাতঙ্কের প্রতিষেধক হয় সেটা আমরা জানি, কিন্তু কোনো স্পষ্ট ধারণা এই রোগটি সম্বন্ধে আমাদের নেই। যাতে আমাদের সেই ধারণা পরিষ্কার হয়, তা সুনিশ্চিত করতে আমরা আজকে এই দুই বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে বসেছি। ডক্টর কুন্ডু, আপনাকে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, জলাতঙ্ক সম্বন্ধে আমরা কতদূর জানি সামাজিকভাবে আর কতটা জানি না? একজন চিকিৎসক হিসেবে, একজন বিশেষজ্ঞ হিসেবে এই বিষয়ে আপনার অভিজ্ঞতা কি? সত্যি বলতে কি, জলাতঙ্ক শুধু নয়, পৃথিবীর যে কোনো বিষয়ে, জীবনের যে কোনো বিষয়ে 3 ধরনের মানুষ পাওয়া যায়। এক ধরনের মানুষ যারা কিছুটা জানেন, দ্বিতীয় ধরনের মানুষ যারা খুব অল্প জানেন, এবং তৃতীয় ধরনের মানুষ যারা কিছুই জানেন না। এই তৃতীয় ধরনের মানুষের সংখ্যাটা সবচেয়ে বেশি। দ্বিতীয় ধরনের মানুষ যারা, তারা অল্প কিছু জানেন, সেক্ষেত্রে একটা অল্পবিদ্যা ভয়ঙ্করী হওয়ার মতো পরিস্থিতি তারা তৈরি করেন। আর আমরা পড়ি যারা কিছুটা জানি, কেউই সবটা জানি না, আমরা এখন অনেক জানার বাকি, কিন্তু আমরা যারা কিছুটা জানি, আমাদের দায়িত্ব হচ্ছে এই দুটো ক্যাটাগরিকে
সত্যিকারের কি কি দরকার জানার সেইটা বুঝিয়ে দেওয়া। হুম হুম জলাতঙ্ক একটি রোগ, রোগটি এমনি হয় না, সাধারণভাবে হয় না, আকাশ বাতাস থেকে হয় না। হুম ঠিক কথা। এর পেছনে একটা দুর্ঘটনা দরকার। হুম আমি দুর্ঘটনাই বলি কারণ ধরুন এটা সম্ভবত পশুদের আঁচড় কামড় থেকেই শুধু হয় হুম এখনো পর্যন্ত যা জানা গেছে। হুম তো সেই ঘটনাটা তো রোজ ঘটছে না। হুম তাহলে যখন ঘটে সেটা একটা অনভিপ্রেত ঘটনা এবং দুর্ঘটনা। ঠিক কথা। এবং ইংরেজিতে আমি ব্যক্তিগতভাবে এটাকে বলি মেডিকেল অ্যাক্সিডেন্ট। হুম কেন মেডিকেল? কারণ এই অ্যাক্সিডেন্টটার বা দুর্ঘটনাটার চিকিৎসা করতে হয়, সমস্ত দুর্ঘটনার মতোই চিকিৎসা করতে হয়। এবং এই দুর্ঘটনার ক্ষেত্রে একটা বিশেষ চিকিৎসা করতে হয়। প্রথমত তো ক্ষতটার চিকিৎসা করতে হয়, সেটা মেডিকেল সায়েন্স যা বলবে। আর দ্বিতীয় একটা, ভবিষ্যতে যাতে বিপদ কিছু না ঘটে, জলাতঙ্ক বা রেবিস, লোকে রেবিস কথাটা একটু বেশি পরিচিত, আর জলাতঙ্ক ব্যাপারটা তারা ভাবে যে জলাতঙ্ক হলেই মৃত্যু, যখন জলাতঙ্ক দেখা গেল তখন মৃত্যু। কিন্তু রেবিস হলে তবেই জলাতঙ্ক হয়, জলাতঙ্ক একটা সিমটম। হুম তো এই ব্যাপারটা যাতে না হয় সেটাকে আটকানোর জন্যে মানে আমাদের, তারা ভাবে রেবিস হয়েছে, জলাতঙ্ক হতেও পারে নাও হতে পারে। এটা সাধারণ মানুষের একটা এই রকম মানে ভজকট টাইপের, যাকে আমাদের সাধারণ কথায় বলে, এরকম একটা ধারণা আছে। ঠিক। কিন্তু আমাদের কাজটা হচ্ছে যেমন ওই ক্ষতটার চিকিৎসা করা দুর্ঘটনাটার, তার সঙ্গে ভবিষ্যতে যাতে জলাতঙ্কে তাকে আক্রমণ করতে না পারে তার জন্যে একটা প্রতিষেধক ব্যবস্থা, অর্থাৎ নিবারণী ব্যবস্থা। ঠিক। তো সেইটা আমরা বিজ্ঞানসম্মতভাবে, বিজ্ঞানের উদ্ভাবিত পথে ভ্যাকসিন দিয়ে সেই কাজটা আমরা করে থাকি। এই গোটা ব্যাপারটা কিন্তু সমস্ত স্তরের মানুষদের জানা দরকার। এই কারণেই জানা দরকার, অনেকের অনেক রকম ধারণা আছে, একটু আগে বললাম অল্প বিদ্যা ভয়ঙ্করী। হুম যে যার নানান মতো মতে এক একটা ধরনের চিকিৎসা আপনাকে বাতলে দেয়, হুম সেটা ঠিক নয়। বিজ্ঞানসম্মত চিকিৎসা ছাড়া এই রোগটাকে কাবু করা যাবে না। এবং সবচেয়ে মানে বোঝবার মতো জিনিস হচ্ছে রোগটি হলে মৃত্যু অবধারিত, এবং আমরা যদি রোগটিকে প্রতিহত করতে চাই আমরা 100% সক্ষম যদি বৈজ্ঞানিক চিকিৎসাটা আমরা দিতে পারি। আচ্ছা, মানে রোগটি একবার হয়ে গেলে পরে নিষ্কৃতির কোনো জায়গায় কোনো জায়গা নেই। কোনো জায়গা নেই। তো ধরুন দুর্ঘটনা ঘটলো, কুকুর কামড়ালো, কারণ কুকুরের কামড়েই জলাতঙ্ক হয় এরকম একটা ধারণা মানুষের মধ্যে প্রচলিত আছে। তারপরে কর্তব্য কি? এইখানে আপনি বললেন ধরুন কুকুর কামড়ালো, হ্যাঁ আর সবার মতো আমাদেরও একটা ধারণা আছে যে শুধু কুকুর কামড়ালেই জলাতঙ্ক হয়, সেটা ঠিক নয়। কুকুর ছাড়া অনেক প্রাণীর কামড়ে কিন্তু জলাতঙ্ক হয়। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, বেজি, নেউল সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী, আচ্ছা। এবং এ আঁচড়ায় না, কামড়ায়, এবং কামড়ালে জলাতঙ্ক হওয়ার সুযোগটা অনেক বেশি। তো এই ধরনের প্রাণীগুলোকে আমরা কি করে ক্লাসিফাই করব যে কারা কামড়ায়, কারা কামড়ালে হবে, কারা কামড়ালে হবে না? সমস্ত স্তন্যপায়ী প্রাণী, মানুষের মতো যত স্তন্যপায়ী প্রাণী পৃথিবীতে রয়েছে, জলাতঙ্কের ভাইরাস শুধু তাদেরই আক্রমণ করতে সক্ষম। পাখি যারা উড়ে বেড়ায় হবে না, পতঙ্গতে হয় না, জলজ প্রাণী সরীসৃপ, কুমির ইত্যাদি রেপ্টাইলস যাদের বলে তাদের হয় না। আচ্ছা। শুধু স্তন্যপায়ী প্রাণী এবং এমনকি বাদুড় পর্যন্ত। আমাদের ভারতবর্ষের বাদুড় থেকে এখনো পর্যন্ত আমরা কোনো উদাহরণ পাইনি, কিন্তু দক্ষিণ আমেরিকায় অ্যামাজন ফরেস্টে, আফ্রিকার কিছু অংশে, রিক্টার্স বেল্ট যে পর্বতমালা আছে তার গুহা, এই সমস্ত জায়গায় বাদুড়দের থাকার জায়গা, সেখানে তারা কিন্তু মাংসাশী প্রাণী। আমাদের দেশের বাদুড় কিন্তু মাংসাশী নয়। ফ্রুট ব্যাটস। হ্যাঁ, ফ্রুট ব্যাটস, তারা ফ্রুভিপেরাস। আর এই যে মাংসাশী প্রাণী বাদুড়গুলি, এরা কিন্তু জলাতঙ্কে আক্রান্ত হয়, এবং এদের থেকে কাদের হয় সেটা খুব একটা অদ্ভুত সিচুয়েশন, এটা অনেকেরই জানা নেই। কাছাকাছি যারা উপজাতি থাকে তাদের কাছে বাদুড়ের মাংসটা কিন্তু খুব সুস্বাদু, ওরা খুব উপভোগ করে এটা।
ওরা ওই বাদুড় শিকার করতে জঙ্গলে বা গুহার মধ্যে ঢুকে যায়। মুশকিল হয় কি, গুহার মধ্যে ওই যে সমস্ত ইনফেক্টেড ব্যাটস, যাদের রেবিস ইনফেকশন হয়েছে, তাদের মলমূত্র হুম, এবং মরে যাওয়ার পরে তাদের যে দেহাবশেষ, হুম, পচে যাওয়া, হুম। নষ্ট হয়ে যাওয়া দেহাবশেষ, সেইগুলোর ওপর দিয়ে তারা মুভ করে। আচ্ছা, সেইখানে তাদের হাতে পায়ে কাটা থাকলে ভাইরাস ঢুকবে। আচ্ছা। এবং এই এই একটা মাত্র জায়গা যেখানে ওই ফ্লোরে যে টার্ময়েলটা তৈরি হচ্ছে, একটা বিপ্লব তৈরি হচ্ছে, সেখান থেকে কিছু কিছু ভাইরাস বায়ুবাহিত হয়ে নাক দিয়েও ঢুকতে পারে। এছাড়া রেবিস ভাইরাস কিন্তু বায়ুবাহিত নয়। ও, এই জায়গাটা একটু ভেবে দেখার দরকার আছে, কিন্তু আমাদের সেটা ভাববার কোনো স্কোপ নেই, বা দরকারও নেই। কিন্তু সায়েন্স বলছে এটা হয়, এবং তারা ওই উপজাতির লোকেরা অনেক সময় ডায়াগনোসিস না হয়ে জলাতঙ্কে মারা যায়। এটা খুব রিসেন্টলি ব্যাপারটা জানা গেছে। তো সমস্ত স্তন্যপায়ী প্রাণী থেকে আমাদের সাবধান থাকাটা দরকার। আর এটা কি শুধু কামড়েই হবে নাকি আঁচড়েও হতে পারে? কামড় আঁচড় ব্যাপারটা আমাদের চোখে আলাদা। বেশ, কামড়ে কেন হয়? কারণ রেবিস ভাইরাস স্নায়ু দিয়ে চলে। বেশ। রেবিস ভাইরাসকে রক্তে পাওয়া যায় না, পেশিতে পাওয়া যায় না, বা কোনো জয়েন্টে পাওয়া যায় না। ও চলাচল করে শুধু স্নায়ুতন্ত্রে। এই স্নায়ুতন্ত্রে চলাচল করতে করতে স্নায়ুর যে শেষ প্রান্তগুলো আছে, সেইখান থেকে রেবিস ভাইরাস শরীরের বিভিন্ন গ্ল্যান্ডে জমা হয়। যেমন গ্ল্যান্ড মানে হচ্ছে গ্রন্থি। হুম। আমাদের প্যারোটিড গ্ল্যান্ড আছে, হাইপোগ্লাসাল গ্ল্যান্ড আছে, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড আছে। এই রকম প্রত্যেক প্রাণীরই কিছু কিছু গ্ল্যান্ড থাকে, যেখান থেকে স্যালাইভা, অর্থাৎ কিনা লালাটা সিক্রেশন হয়, বেরিয়ে আসে মুখের মধ্যে। সেইটা কিন্তু রেবিস ভাইরাস মানে ভর্তি হয়ে থাকে। এই যে লালাটা, সেটা যদি ক্ষতে ঢোকে, ওইখান থেকে রেবিস ভাইরাস আপনার শরীরে ঢুকবে এবং আপনার স্নায়ুতন্ত্রকে আক্রমণ করবে। আচ্ছা, এবং তাহলে আঁচড়ে কেন হয়? আপনারা জন্তু জানোয়ারদের দেখলে লক্ষ্য করবেন, তারা দুটো জিনিস করে। একটা হচ্ছে নিজেদের গা চাটে, ঠিক, অথবা থাবা চাটে। ঠিক। যখন থাবা চাটে, নখের মধ্যে সেই ভাইরাস চলে গেল। যখন তারা নিজেদের গা চাটে, তাদের গায়ে ভাইরাস রয়েছে, সেগুলো আবার যখন থাবা দিয়ে তারা স্ক্র্যাচ করে, আবার থাবার নোকে চলে যায়। বাস্তবভাবে এইভাবেই কিন্তু রেবিস ভাইরাস মানুষের শরীরে ক্ষত তৈরি হলেই সেখান দিয়ে ঢুকবে। আচ্ছা। এবং রক্তের সঙ্গে তার একটা সংযোগ তৈরি হতে হবে। নাকি সেটা না হলেও? সব সময় সেটা নয়। এইখানে আবার এখানে একটু অন্য জায়গায় যেতে হবে। কারণ একটা পশু আপনাকে আক্রমণ করলো, সেটা অ্যাক্সিডেন্টাল হতে পারে, কিংবা সে তার ইচ্ছে করেই আক্রমণ করেছে, তার মানে সেটাই উদ্দেশ্য ছিল, এটা হতেই পারে। স্যার, অনেক সময় তো এমনও হয় যে আমার পেট ডগ, সে খেলতে খেলতে আমাকে আসতে হ্যাঁ। হঠাৎ করে আঁচড়ে দিল, হ্যাঁ। হ্যাঁ, যেমন রাস্তায় হয়তো যাদের অ্যাক্সিডেন্টাল না, খাওয়ার- মানে ঘটনাচক্রে, মানে খাটের মধ্যে ওটা একটা মানে মেলামেশার মধ্যেই সেটা হয়ে গেল। হ্যাঁ, এবং ধরুন যারা রাস্তায় কুকুরকে খাওয়ান, স্ট্রে ডগ, তারাও ওই খাবারের জন্য আছড়ে দিল। হুম, হুম, হুম। এটা দু ধরনের হয়। এক হচ্ছে আপনার গায়ে আঁচড়ালো, সেখানে একটা খুব উপর ক্ষত তৈরি হলো, যেটা ডাক্তারি পরিভাষায় বলে সুপারফিশিয়াল। হুম। আর আরেকটা হতে পারে যেটা একটু গভীর হয়ে গেল ক্ষতটা। হুম, সুপারফিশিয়াল ক্ষত একটা দাগ হবে, চামড়াটা ছড়ে যাবে। কিরকম ছড়ে যাবে? আপনাদের সবার অভিজ্ঞতা আছে, যেতে যেতে বা খেলতে খেলতে বাচ্চাদের যেটা হয়, দেয়ালের গায়ে হাতটা ঘষে গেল, হুম। তখন অনেকটা জায়গায় চামড়া খুব হালকা করে গুটিয়ে সরে গেল, ঠিক। এবং সেই জায়গাটা খুব জ্বালা করতে লাগলো। হয় ভেতরের একটা সাদা অংশ বেরিয়ে এলো, হুম, অথবা একটু জল জল মতো হলো, কিন্তু কোনো রক্ত বেরোলো না। হুম। এইটা হচ্ছে ক্যাটাগরি 2 অফ ইনজুরি। এখানে রক্ত বেরোয়নি। এটা এক ধরনের, এর থেকে জলাতঙ্ক হতে পারে। পরেরটা হচ্ছে ক্যাটাগরি 3, যেটা ক্ষত গভীর হলো এবং রক্ত বেরিয়ে গেল। দুটো ক্ষেত্রেই ভাইরাস কিন্তু শরীরে ঢুকবে। আচ্ছা, রক্তে মিশলো কিনা সেটা জরুরি নয়। ওকে। ক্ষততে যদি আমি যে কোনো স্নায়ুর শেষ প্রান্তটা, যাকে নেকেড এন্ড বলে, নগ্ন প্রান্ত, সেখানে ভাইরাসকে পৌঁছতে দিই, তাহলে আপনি আক্রান্ত হয়ে গেলেন। স্যার, ইফ আই আন্ডারস্ট্যান্ড ইউ কারেক্টলি, নার্ভ এন্ডিং অফ দি ভাইরাসটাকে পৌঁছতে হবে। পৌঁছতেই হবে। দ্য রুট মে অর মে নট বি ব্লাড। Usually blood has no role.
রক্তের কোনো Blood ভূমিকা doesn't- blood স্নায়ুতন্ত্রেরই doesn't- একমাত্র ভূমিকা আছে। ব্লাড ডাজন্ট ক্যারি দিস ভাইরাস, হুম। রক্ত এই ভাইরাসটাকে ক্যারি করে না। কারণ এই ভাইরাসের একটা অদ্ভুত চরিত্র আছে, যখনই কোনো ক্ষত এসে প্রবেশ করলো সে খোঁজে স্নায়ুকে হুম, এবং তার চারপাশে যা আছে সেখান থেকে সে মুভ করে যায়। এই ভাইরাসটা কিন্তু চলতে পারে, ও, এর সারা শরীরে প্রচুর লোমের মতো স্পাইক থাকে এবং সেটা দিয়ে সে চলে বেড়ায় আচ্ছা, এবং সারা শরীরে আছে মানে সে সব ডিরেকশনেই চলতে পারে, ওপর দিয়ে নিচে দিয়ে পাশ দিয়ে। সরি, তো এই যে ব্যাপারটা, সে নার্ভ এন্ডিং এ ঢুকবেই, আর কোথাও সে যাবে না, ওটাই অথবা তার সেইখানে গন্তব্য। থাকবে। আচ্ছা, আর রক্ত তাকে অন্য জায়গায় বয়ে নিয়ে যেতে পারে, কিন্তু সেখানেও সে নার্ভ এন্ডিং খুঁজবে। এই জন্যে কোনো রক্ত পরীক্ষায় রেবিস ভাইরাস কোনোদিন পাওয়া যায় না, আচ্ছা, এটা খুব জরুরি কথা। সেই কারণে কোনো ল্যাবরেটরি টেস্টে আমরা রেবিস প্রমাণ করতে পারি না, রক্ত টক্ত ইত্যাদি নিয়ে। অন্য টেস্ট আছে, হুম। সেগুলো খুব মানে সফিস্টিকেটেড টেস্ট আর কি। তো যেটা বলতে চাইছিলাম যে এই দু ধরনের তাহলে হলো, হুম। যেখানে রক্ত বেরিয়েছে সেখানে ভাইরাস তো ঢুকছে, প্লাস ভাইরাস সেখানে বসে থাকছে, এই আমাদের মতো বসে তারা মিটিং করছে হুম, হুম, যে কিভাবে অ্যাটাক করব। সেইখানে আমরা কিন্তু রেডিমেড অ্যান্টিবডি, মানে ভাইরাসকে যে তক্ষুনি মেরে দেবে হুম। সেই রকম গোলাগুলি সংক্রান্ত একটা ইনজেকশন পাওয়া যায়, যাকে বলে ইমিউনোগ্লোবুলিন, ওকে, দিয়ে লোকালি তাদের আমরা কন্ট্রোল করার চেষ্টা করি। আচ্ছা, আর ভ্যাকসিন যেটা করি, ভ্যাকসিন ইটসেলফ কিন্তু এই ভাইরাসই, হুম। কিন্তু তার মারণ ক্ষমতা নেই। আচ্ছা, সে শরীরে ঢুকে একটা ফরেন পার্টিকেল হিসেবে তাকে শরীর চিনতে চেষ্টা করে। যেই মাত্র তার প্রকৃতিটা বোঝা গেল, শরীর বুঝতে পারলো, তখন তার এগেনস্টে শরীর কিন্তু AK-47, AK-56, হ্যাঁ, মর্টার ইত্যাদি তৈরি করে। তারা হচ্ছে শরীরের তৈরি অ্যান্টিবডি। যেটা আমরা এখানে ইনজেকশন দিলাম সেটা হচ্ছে এমনি বাইরে থেকে তৈরি অ্যান্টিবডি, হুম। তারা রেবিস ভাইরাসকে এ করবে। আর ভ্যাকসিন দিয়ে শরীর নিজের থেকে তৈরি করে ওই ভাইরাসের এগেনস্টে নিজস্ব অ্যান্টিবডি, সেটা দিয়ে যে কটা ভাইরাস এদিক ওদিক ঢুকে গেছে শরীর তাদের বিরুদ্ধে যুদ্ধ করে। আচ্ছা, এই দুটো ক্যাটাগরি, ক্যাটাগরি 2 আর রক্ত বেরোলে ক্যাটাগরি 3। ক্যাটাগরি 3-তে ভ্যাকসিন দিতে হবে, হুম। ইমিউনোগ্লোবুলিন লোকালি দিতে হবে। তাহলে ক্যাটাগরি 1 কি? প্রথমত একটা ক্যাটাগরি হুম, 1 থাকলে তবে তো 2, তবে তো 3 category, আসবে। হ্যাঁ, ঠিকই। ক্যাটাগরি 1টা হচ্ছে শুধু লিক করলো, হুম। কিংবা আপনি খাওয়াতে গেলেন, হাতে একটু লালা লাগলো, কিন্তু আপনার হাতে কোনো ইনজুরি নেই, এবং যেখানে লিক করলো সেখানে ব্রিচ ইন দ্য কন্টিনিউইটি অফ স্কিন, মানে স্কিনের যে সারফেসটা, হুম। স্কিনের সেখানে যে কোনো যে ক্ষত নেই। সেখানটায় কোনো রকম কোনো ডিস্টারবেন্স হলো না। হুম, এই ক্ষেত্রে সাবান জল দিয়ে 15 মিনিট ধরে জলধারার নিচে যদি ধোয়া যায় ঘষে ঘষে, আপনি মুক্ত, নিশ্চিন্ত। বাকি দুটোর ক্ষেত্রেও ওই কন্টিনিউয়াস জলধারার নিচে 10-15 মিনিট ধরে আপনাকে কিন্তু সাবান দিয়ে ঘষে ঘষে ধুতে হবে। এইটি শুধু আপনার কাজ, বাকি কাজটা কিন্তু চিকিৎসা শাস্ত্রের। ডাক্তারবাবু, একটা জিনিস তো হয়, বাড়ির পেট, সে তো তার যে পেট ওনার বা তার যে লাভার, তাকে তো অনেক সময় লিক করে, হুম, কিন্তু আমরা তো 15 মিনিট ধরে হাত ধুই না। দেখুন, এটা সায়েন্স, বিজ্ঞান বলে ধোয়া উচিত। সত্যি কথা বলতে কি, কোনো প্রাণী কোনো কিছু আপনাকে লিক করলো, কিংবা আপনার প্রাণী করলো না, হুম। আপনি বাগানে ফুল গাছের পরিচর্যা করছেন, একটা কেঁচো আপনার হাতে উঠলো, উঠে পড়ে গেল, আপনি ধুন তো সবসময় হাতটা। হুম। হুম। এটা এটাই, স্বাস্থ্যবিধির মধ্যেই পড়ে। এটা স্বাস্থ্যবিধি। আর আপনার পেট বলে আপনি ধোবেন না, এটা স্বাস্থ্যবিধি নয়। বেসিক্যালি এটাও আপনার করা উচিত। আজকে বুঝলাম আমি সেটা। যে ধুই না সেটা আমি নেগলেক্ট করি, ঠিকই। হুম। ব্যাপারটা বোঝা গেল? কাজটা ঠিক করি না। তো ধরুন কামড়ালো বা আঁচড়ালো, সেটা বাড়ির পশুই হোক বা বাইরের পশু হোক, আমার প্রথম কর্তব্য কি? এক তো হচ্ছে ধোয়া, তারপরে যেটা কি? বললাম, হ্যাঁ, আপনি ওইটা আবার রিপিট করার দরকার নেই, সাবান দিয়ে 15 মিনিট ধরে ধোয়া। দ্বিতীয়টা হচ্ছে ক্ষতটা অন্তত আপনি নিজে একটু বুঝতে পারবেন। হুম। একটু জ্বালা করলো মানে আপনার ক্ষত হয়েছে, ঠিক। সাবান দিলে জ্বালা করবে, জল পড়লেও জ্বালা করবে, ক্ষত হয়েছে। অথবা রক্ত বেরিয়েছে, তাহলে আপনি বুঝতে পারলেন ভাইরাসের যাওয়ার রাস্তাটা তৈরি হয়ে গেছে, হুম, ওপেন রোড, অ্যাভিনিউ, হুম, রাইট, ঢুকে গেছে শরীরে, ঢুকে গেছে। হ্যাঁ, তখন আপনাকে তো প্রিকশনটা নিতে হবে, হুম, নিজের জন্য নিজের ব্যবস্থাটা করতে হবে। এক্ষেত্রে অনেকের আবার সমস্যা আছে, আমি জানি কোশ্চেনটা আপনারাই কেউ পরে করবেন,
যে আমার পোষা কুকুরকে, পোষা বিড়ালকে আমি ভ্যাকসিন দিয়ে রেখেছি, আমি নিশ্চয়ই আসতাম তাতে, হ্যাঁ। নিশ্চয়ই খুব ভালো করেছেন, সেটা তার প্রোটেকশনের জন্য। সেই প্রোটেকশনটা আপনার শরীরে ব্লুটুথ বা শেয়ারিট দিয়ে আসবে না, হয় না, এটা কোনোদিন হয় না। যেটা আপনাকে ভাবতে হবে, আপনি যদি ওদিক থেকে নিশ্চিন্ত থাকতে চান যে আমার ওকে ভ্যাকসিন দেওয়া আছে অতএব আমি নিশ্চিন্ত, ওই পশুটির রক্ত পরীক্ষা করিয়ে তার শরীরে অ্যান্টিরেবিস অ্যান্টিবডি লেভেলটা মাপতে হবে। হয় না, আমাদের দেশে এখনো পর্যন্ত সেটা হয়নি। হয়তো কোনো ভেটেরিনারি ইনস্টিটিউটে হয়েছে, সেটা কিন্তু সাধারণ জনসাধারণের জন্য নয়, বাস্তবে হয় না। না, হয় না। সুতরাং পশুর নিরাপত্তা পশুর জন্যে, প্রাণীর জন্যে, আর মানুষের নিরাপত্তা নিজের জন্যে। তবে আমি সাজেস্ট করব, যারাই পশুপ্রেমী তারা বাড়িতে পশু রাখুন বা রাস্তার স্ট্রে ডগ, স্ট্রে ক্যাটকে যত্ন করুন, খেতে দিন, তারা নিজের প্রোটেকশনটা আগে নেবেন। এই নিজের প্রোটেকশনটা নেওয়া থাকলে, এবং এই যে ট্রেন্ড যেটা বলে সামাজিক, এই যে প্রথাটা তৈরি হলে ভবিষ্যতে অনেক মানুষের মৃত্যু আমরা আটকাতে পারবো। আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষে প্রতি 9 থেকে 10 মিনিটে একটি করে প্রাণ আমরা হারিয়ে ফেলছি এই রেবিসের জন্য। রেবিসের জন্য। আমি যে ইনস্টিটিউটে কাজ করি, ভেরি ফ্রিকুয়েন্টলি আমার ওখানে কিন্তু জলাতঙ্ক রোগী আসে। তারা বিভিন্নভাবে জলাতঙ্কের ভাইরাস তাদের শরীরে ঢুকেছে, অনেক রকম রাস্তা আমরা দেখেছি। সুতরাং এইটা নিয়ে ওই যে আমি বলছিলাম না, অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত, উপদেশ দানকারী ব্যক্তিদের একটু এড়িয়ে চলাটা দরকার। ওদের সামাজিকভাবে এই ব্যাপারটাই এক ঘরে করে দিন, যে ওরা নিজেদের মতো থাকুক, নিজেরা উপদেশ দিক, আমাকে নয়। আমি ব্যাপারটা বোঝাতে পারি। আমি সাধারণত এরকম ভাবে মানুষকে এক ঘরে করে দেওয়ার পক্ষপাতী নই। আমি সবার সঙ্গে মিশি, আমার সবাই মিশতে ভালো লাগে, কিন্তু এই জাতীয় মানুষ বা প্রাণী, উন্নততর প্রাণী, মানুষ হলে এটা করতেন না, এই উন্নততর প্রাণীদের একটু এড়িয়ে চলাটা বেটার। যারা সদুপদেশ দিচ্ছেন না, তার ফলে আপনার প্রাণহানি হতে পারে, তাদের তো এড়িয়ে চলতে হবেই, তো জানা কথা অবশ্যই। এবং ইমিউনোগ্লোবিউলিনের কথা যে আপনি বললেন, এই ইমিউনোগ্লোবিউলিন ঠিক কখন প্রয়োজন? কারণ ইমিউনোগ্লোবিউলিনের কথা আমরা শুনি না, আমরা রেবিস ভ্যাকসিনের কথা শুনি, কিন্তু ইমিউনোগ্লোবিউলিনের কথা খুব কম মানুষে বলেন। এটা কখন দেওয়া হয়, তার কোনো নির্দিষ্ট সময় আছে কিনা, এই বিষয়ে যদি একটু বলেন। তাহলে আমরা ভাগ্যশালী, ভাগ্যবান যে ইমিউনোগ্লোবিনের কথাটা বেশি লোক বলেন না, কারণ বললে আরো বিপত্তি হতো। কারণ বেশিরভাগ লোক বারণ করতে, খুব ব্যথা হয়, ফুলে যায়, নেওয়া দরকার নেই। ব্যাপারটা তা নয়। আর একটু আগে যেটা বললাম, ছোট্ট করে আরেকবার রিপিট করে দিই, ইমিউনোগ্লোবিন অ্যান্টিবডি, ভ্যাকসিন আমার শরীরে ঢুকবে, ঢুকে শরীর যেটা তৈরি করবে সেটাও অ্যান্টিবডি, দুটোই রেবিস ভাইরাসের শত্রু। ইমিউনোগ্লোবিন আমরা কেন ইউজ করতে হয়? এই যে একটা ক্ষত তৈরি হলো, আমি আমার ছাত্রদের জাস্ট গল্পের ছলে বলি, যে একটা ক্ষত তৈরি হয়েছে যে কোনো পশু বা প্রাণীর আক্রমণে, আমি সেই ক্ষতটার দিকে তাকালে বুঝতে পারি, দেখতে পাই যে ভাইরাসটা সেখানে ঢুকেছে। তারা খেলাধুলো করছে, ভলিবল খেলছে, ক্রিকেট খেলছে, টি20 খেলছে, এমনকি IPLও খেলছে, শপিং মলে যাচ্ছে, এভরিথিং আমি দেখতে পাই। তাদের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে আপনার প্রাণহানি, এবং সেটা তাদের থামানো দরকার। তাদের ইমিডিয়েটলি থামাতে গেলে ওই ইমিউনোগ্লোবিনটা দিতেই হবে। ঠিক কথা। যদি ক্ষত গভীর হয়, আর যদি না হয় সামান্য একটুখানি ইনজুরি, রক্ত বেরোয়নি, তাহলে ভ্যাকসিন থেকে যে অ্যান্টিবডিটা আমরা পাবো ওটা আমাদের কাছে যথেষ্ট। একটা মানুষের তো অনেক রকম চাহিদা হতে পারে। কারো চাহিদা হতে পারে যে আমি একটা ছোট ওই মারুতি গাড়ি চড়বো, আর ধরুন স্যারের যদি চাহিদা হয় যে আমি মার্সিডিজ চড়বো। দু রকমের চাহিদা। তো প্র্যাকটিক্যালি উন্ডের চাহিদাও এরকম। আচ্ছা, বুঝতে পেরেছেন? ক্যাটাগরি 2 চাহিদা ওই ছোট মারুতি গাড়ি, আর যেখানে বড় উন্ড তৈরি হয়েছে তাকে মার্সিডিজ চড়তে দিতেই হবে। একটা জিনিস যদি আমাদের একটুখানি বুঝিয়ে দেন, মানে আমরা ভ্যাকসিন বলতে যেটা বুঝি সেটা হচ্ছে একটা টিকা বা প্রতিষেধক, আমি সেটা এখন নেব, নেওয়ার হয়তো 20 দিন 21 দিন কি 1 মাস পর থেকে আমি সেই রোগটা থেকে ইমিউন হলাম।
তাহলে আমি যদি এখন চিকেন পক্সের ভ্যাকসিন নিই, হয়তো 1 মাস পরে চিকেন পক্স অ্যাটাক করলে আমার চিকেন পক্স হবে না। হুম, কি আমি এখন নিউমোনিয়া ভ্যাকসিন নিলে 2 মাস পরে নিউমোনিয়া অ্যাটাক করলে নিউমোনিয়া হবে না। হ্যাঁ হ্যাঁ, আমাকে একটা ডগ বাইট করলো, হয়তো ডগটা রেবিড, হুম তাহলে রেবিস ভাইরাসটা আমার দেহে ঢুকলো, হুম, আমি সেটাই আমাকে ট্রিগার করলো ভ্যাকসিনেশন করার জন্য। তাহলে আমি এখন যে ভ্যাকসিনটা নিচ্ছি, তাহলে আমি প্রতিষেধকও নিচ্ছি, আবার সঙ্গে আমার রেবিস ভাইরাসটাও আছে। তাহলে দুটো একসঙ্গে কিরকম করে ব্যালেন্স হচ্ছে? আচ্ছা, এত জটিল ব্যাপারটা আপনি এত সহজ করে বললেন কি করে? মানে এটা আমার প্রশ্ন হওয়া উচিত। প্র্যাকটিক্যালি আপনি খুব সুন্দর মানে ছবিটা এঁকে দিয়েছেন। আমরা একটা ক্ষত পেয়েছি, সেখানে একটা ভাইরাস আছে, এই ভাইরাস বংশবৃদ্ধি করবে। হুম। মানে এদের বংশবৃদ্ধির রেটটা আপনার আমার কিন্তু চিন্তা ভাবনার বাইরে। মানে ওরা পার ডে 10⁻³ 4 5 লেভেলে বংশবৃদ্ধি করে, এবং এরা বংশবৃদ্ধি করে কি রেপ্লিকেশন, হুম। মানে জেরক্স কপি তৈরি হয়। ব্যাপারটা বুঝতে পারছেন? এটা জিওমেট্রি প্রোগ্রেশনে বাড়ে। এক্স্যাক্টলি, মানে প্রচন্ড হারে বেড়ে যায়। আর আমরা যে ভ্যাকসিনটা ইউজ করছি তার কাজ হচ্ছে শরীরকে ওই ভাইরাসটাকে চেনানো। ভ্যাকসিনটা ওই ভাইরাসই, হুম। ওই যে বললাম তার ক্ষতি করার ক্ষমতাটা আমরা কমিয়ে দিয়েছি, অফ করে দিয়েছি। এবার ওই যে ফরেন বডি আমার শরীরে ঢুকলো, আপনার পাড়ায় যদি নতুন একটি মানুষ আসে, তাহলে তাকে আপনার পাড়ার সবার চিনতে একটু সময় লাগবে। হুম। তারপরে যখন দেখলেন যে সেই মানুষটি খুব ভদ্র, ভালো, মানে যোগী টাইপের মানুষ, সাধু টাইপের মানুষ, আপনারা তার চারিদিকে ভিড় করে তার সঙ্গে হুম। পরিচিত হবেন, তার সঙ্গে সম্পর্ক তৈরি করবেন। এইরকম ভাইরাস যখন আমার শরীরে ঢুকবে, আমার শরীরের যে সিস্টেম আছে যা অ্যান্টিবডি তৈরি করে, তারা খুব অ্যালার্ট। তারা ভাইরাসটাকে দেখে চিনতে চেষ্টা করলো, যখন চিনতে পারলো যে এটা আমার পক্ষে ক্ষতিকারক, আমার শরীরে থাকার দরকার নেই, হুম। তখন আমাদের কারখানা আছে, সেই কারখানায় তারা প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি করলো। এটা ওয়েপনও বলতে পারেন, ওই যে বললাম AK-47, AK-56, হ্যাঁ, তারপরে টর্পেডো ইত্যাদি। তো এরা এবার ওর থেকে বেশি সংখ্যায় তৈরি করতে শুরু করলো। যে কটা ভাইরাস ঢুকিয়েছি আমি, তার অনেক গুণ বেশি মানে ইমিউনোগ্লোবুলিন অণু বা পরমাণু যাই হোক তৈরি হলো, কমপ্লেক্স একটা। সে এবার এদিক থেকে যে ভাইরাস ঢুকেছে তাকে গিয়ে অ্যাটাক করলো, কারণ দুজনের চরিত্রগত দিকটা এক, দুজনকে দেখতে একরকম। তাহলে আমি যদি সামারাইজ করি, ইফ আই আন্ডারস্ট্যান্ড ইউ কারেক্টলি, উনটা যদি মাইনর হয় তাহলে ভ্যাকসিনেশন আপনার অ্যাডভাইস, আর উনটা যদি মেজর হয় তাহলে আমাকে রেডিমেড ইমিউনোগ্লোবিন দিতে হবে, যাতে আমি সঙ্গে সঙ্গে তাকে ডিফিট করতে পারি, তাকে অন্তত কন্ট্রোলে রাখতে পারি। আর আপনার আরেকটা প্রশ্ন ছিল, সেকেন্ড পার্ট ছিল, সেটা হচ্ছে টাইম। টাইম ফ্যাক্টরটা দেখুন, যে কোনো ভ্যাকসিন দিলে এই যে শরীর তাকে চিনবে, চিনবার পর শরীর তো 24 ঘন্টা কাজ করছে, আমরা ঘুমাই, ওরা ঘুমায় না। 24 ঘন্টা কাজ করতে করতে তারা যখন চিনতে পারলো, তখনই তারা কিন্তু স্টেপ নিতে শুরু করেছে। মানে বর্ডারের সৈন্যবাহিনী যেমন ঘুমায় না, এইরকম ভাবে তারা তৈরি করতে, মানে অ্যান্টিবডি তৈরি করতে শুরু করে। সেটা বডিতে প্রোটেক্টিভ লেভেল বলে একটা জায়গা আছে, মানে যতক্ষণ তারা সংখ্যায় কম আছে ভাইরাস উপরে উঠবে, যতক্ষণ তারা সংখ্যায় সমান সমান হয়েছে তারা যুদ্ধটা হবে, যতক্ষণে তারা সংখ্যাটা বেড়ে যাবে তা ভাইরাসকে হারিয়ে দেবে। এই যে বেড়ে যাওয়ার ব্যাপারটা, এই লেভেলটা, থার্ড লেভেলটা, এটাকে বলে প্রোটেক্টিভ লেভেল। মানে আপনাকে প্রোটেকশন দিচ্ছে, আপনাকে সুরক্ষিত রাখছে। এইটা রেবিস ভাইরাসের অ্যান্টিবডির ক্ষেত্রে এর একটা মাপ আছে, সেটা হচ্ছে 0.5 ইন্টারন্যাশনাল ইউনিট পার মিলিলিটার অফ ব্লাড। এইটা মাপা যায় আমাদের শরীরে ভ্যাকসিন দেওয়ার পরে। সাধারণত আমাদের শরীরে দুটো রুটে ইন্ট্রাডার্মাল আর ইন্ট্রামাসকুলার ভ্যাকসিন দেওয়া হয়। ইন্ট্রাডার্মাল ভ্যাকসিনেশনে দেখা যায় মোটামুটি 7 দিন, খুব বেশি হলে 10 দিন আমরা ওই প্রোটেক্টিভ লেভেলে পৌঁছে যাচ্ছি। কারণ দুদিকে দেওয়া হচ্ছে ইন্ট্রাডার্মাল ভ্যাকসিন, সেটা অন্য রুটে ইউজ হচ্ছে। আর ইন্ট্রামাসকুলার ভ্যাকসিন একদিকে দেওয়া হচ্ছে, পেশির মধ্যে, মাংসপেশির মধ্যে দেওয়া হচ্ছে, সেটা আরেক রুটে কাজ করছে। এই রুটে টাইমটা একটু বেশি লাগে, 14 থেকে 21 দিন। মোটামুটি 1 মাস পরে আপনি এটা ধরে নেওয়া যায়, এবং ল্যাবে টেস্ট করলে বোঝা যাবে যে আপনি প্রোটেক্টেড হয়ে গেছেন। আর খুব ইম্পর্টেন্ট জিনিস একটা, প্রশ্নটা আপনারা করবেন আমি জানি,
তো আমিও তো খেলছি, আমি খুব খারাপ খেলোয়াড় নই। তো প্রশ্নটার আরেকটা ভাগ হচ্ছে কতদিন থাকবে, তাই তো? হুম। এইটা লাইফ লং থাকবে, আচ্ছা। লাইফ লং এই ইমিউনিটিটা থাকবে, কিন্তু একটা লেভেলে থাকবে। ওই 0.5-এ থাকতে পারে, 0.4-এ থাকতে পারে, আবার 1.6-এও থাকতে পারে। এইখানে যদি দ্বিতীয় কোনো ইনসিডেন্ট হয়, হ্যাঁ। তখন আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমার শরীর ভাইরাসকে চেনে, আরো খানিকটা ভাইরাস ঢুকিয়ে দেওয়া। শরীর সঙ্গে সঙ্গে চনমন করে জেগে উঠবে, সব কারখানাগুলো চটপট কাজ করতে শুরু করবে, 0.5-এর ওপরে বুস্টার লেভেলটা উঠে যাবে, অ্যান্টিবডি লেভেলটা। এই ইনজেকশনটাকে বলে বুস্টার। আচ্ছা। যদি আমার আগেকার ভ্যাকসিনেশন কোর্সটা পুরো নেওয়া থাকে এবং তার ডকুমেন্ট থাকে, তাহলে আমি জানবো আমার শরীরে প্রোটেকশন কিছুটা আছে। আমার কাজ সেটাকে সাবধান করে দেওয়া, অ্যালার্ট করে দেওয়া। আমি দুটো ইনজেকশন দিয়ে অ্যালার্ট করে দেবো। মানে কি, চৌকিদার হাঁক দিচ্ছে বাইরে, হ্যাঁ সাবধানে রহো, সাবধানে থাকো, সেই রকম আমার শরীর তখন তৈরি হয়ে যাবে এবং আমার অ্যান্টিবডি প্রোটেকশন লেভেলটাকে আবার করে তুলে দেবে। এটা লাইফ লং থাকে, কিন্তু যখনই কোনো ঘটনা ঘটবে তখন একটি বা দুটি বুস্টার, যেটা ডাক্তারবাবু বলবেন, সেটা নিতে হবে। কারণটা হচ্ছে ডিজিজটা মানে লাইফ থ্রেটনিং, প্রাণ কেড়ে নেওয়া ডিজিজ, আমি চান্স নেব না। রেবিস ইজ ইকুয়াল টু ডেথ। ইয়েস। এবং সবচেয়ে মজার কথা, আরেকটা ঘটনা ঘটলো, ধরুন আপনার স্কোপ আছে, আপনাকে সিস্টেম অ্যালাউ করছে যে আপনার অ্যান্টিবডি লেভেলটা আপনি দেখতে পারবেন, সেটা আপনার হাতের মুঠোয় আছে। তখন যদি আপনি টেস্ট করে দেখেন যে আপনার অ্যান্টিবডি লেভেল আগের ভ্যাকসিনেশনের জন্য 9.2 হয়ে আছে, কোনো ভ্যাকসিন দরকার নেই। তমালবাবু, আপনার একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন ছিল, আমাকে বলছিলেন একটা। হ্যাঁ, তো আমি স্যারকে একটু জানতে চাইছি, ধরুন একজন একটা রেবিড ইনফেক্টেড অ্যানিমালের বাইট পেল, তারপর সে কোনো অ্যাকশন নিল না, সে কিছুই করলো না, তাহলে এই যে সিমটোমেটিক ম্যানিফেস্টেশন, মানে এক কথায় তার যে অসুবিধেগুলো বা ভাইরাসটা ঢুকে তাকে আক্রমণ করছে, সেটা সে কতদিন পরে বুঝতে পারবে? খুব প্রাসঙ্গিক এবং খুব বিতর্কিত প্রশ্ন। আপনি এদিকটায় তাকান, এই যে যারা শুনছেন, যারা দেখছেন, এদের মধ্যে আমি আপনাকে লিখে দিতে পারি, এদের মধ্যে অন্তত 45-50% লোক আপনার এই কথা বলাটার উদাহরণ। হয় তারা অনেকটা জানেন, আর নয়তো কিছু জানেন না। এইটুকু জানেন যে এই ব্যাপারটাকে অবজ্ঞা করতে হবে, নেগলেক্ট করতে হবে, এ বাবা। অথবা এইটা জানেন যে এটা এমন কিছু বিপজ্জনক নয়, এ নিয়ে কিছু করবার দরকারই নেই। তো এই যে মানে টেন্ডেন্সিগুলো, এই যে মনোভাবগুলো, এটা এত ক্ষতিকারক। একটা ছোট উদাহরণ দিই, আমাকে একটু সময় দিন। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, নিশ্চয়ই, আমার আপনি নিন না সময়। ব্যক্তিগত এত অভিজ্ঞতা ঝুলিয়ে আছে না, শেষ করতে পারবো না, কিন্তু একটা দুটো বলা দরকার। নামটা আমি বলতে পারছি না, সে পৃথিবীতে নেই আর, মানে আমার চোখে এখনো তার চেহারাটা ভাসে, আপনি দেখলে আপনার আদর করতে ইচ্ছে করতো। সেই ছেলেটি খেলতে খেলতেই হোক, খেয়াল বসেই হোক, বা অ্যাক্সিডেন্টালি হোক, কোনো একটা বিড়ালের বাচ্চা তার আঁচড় খেয়েছিল বাঁ হাতের তালুতে, সামান্য একটু রক্তও বেরিয়েছিল। এইবারে সেই বাচ্চাটি, আমি যে বললাম না যে অবজ্ঞা করা কিংবা তুচ্ছ করা, তাচ্ছিল্য করা, এই বাচ্চাটির কি কাজ করলো জানেন? অবজ্ঞা বা তুচ্ছ তাচ্ছিল্য নয়, সে তার তো ব্যথা হচ্ছে, সে সেটা ফিল করছে, তার বাবা মাকে সে বলতে যাবে, সেইখানে একটা হিন্ডারেন্স আটকে গেল। সে কেন না, বাবা বকবে, ভয়ে বললো না। মা বকবে, ভয় পেয়ে গেল, একটা ফিয়ার সাইকোসিস কাজ করলো। তার মানে এটা মানেটা দাঁড়ায় যে তার বাবা মা তাকে বোঝাবার বদলে শাসন করে ভয় দেখিয়ে তৈরি করছে। পেরেন্টিং এই একটা খুব মানে গ্যাপ গলদ আছে, হ্যাঁ, খুব বাজে গলদ ইনহিবিশন আছে। তৈরি হয়ে গেছে ভেতরে। যারা শুনছেন তাদের আমি বলবো যে আপনার শিশুকে আপনি যখন তৈরি করবেন, তাকে পৃথিবীর সবকিছু বুঝিয়ে দিন, ভয়ে দেখিয়ে সরিয়ে দেবেন না, তাকে ক্ষতি করো। সে কাউকে বললো না, সে জল খেতে ভয় পাচ্ছে, জল খেতে অসুবিধে হচ্ছে বলে সঙ্গে সঙ্গে আমাদের বেলেঘাটার আইডি হাসপাতালে নিয়ে আসে। নিয়ে আসার পর আমরা প্রথম দর্শনেই দেখেই বুঝতে পারি যে রেবিস হয়ে গেছে। মানে এত মনটা খারাপ লেগেছিল আমার। তো তাকে ভর্তি করা হলো, একটাও ভ্যাকসিন পাইনি। আলটিমেটলি
মানে তাকে আমরা ভেন্টিলেটর পর্যন্ত নিয়ে গিয়েছিলাম, কিন্তু রেবিস হয়ে যাওয়ার পর ভ্যাকসিন ইমিউনোগ্লোবিন কিচ্ছু কাজ করে না। হুম। তো ভেন্টিলেশন পর্যন্ত নিয়ে গিয়ে তাকে সেন্সলেস করে সে আস্তে আস্তে চলে যায়। একটা ছোট্ট ঘটনা আমার এখনো মনে আছে, বাচ্চাটি বুঝতে পেরে গিয়েছিল যে তার শরীরে এমন কিছু হয়েছে যেটা থেকে সবাই দূরে দূরে থাকছে, মানে ছোঁয়া হলে অসুবিধে হবে। এইবার তার খুব স্যালাইভেশন হচ্ছে, সেটা সে গিলতে পারছে না, জল গিলতে পারছে না, খাবার গিলতে পারছে না, ওটাও গিলতে পারছে না, ওটা ফেলতে হচ্ছে। বেডের পাশে একটা ছোট্ট বাকেট ছিল, সেখানে তাকে ফেলতে বলা হয়েছে। এবার তার শরীরে ক্ষমতা নেই যে উঠে সে দুটা ফেলবে, ফেলতে গিয়ে এদিক ওদিক পড়ে যাচ্ছে, সেটা সে নজর করেছে। আমি বলছিলাম আপনাদের যখন আগে কথা বলছিলাম যে এই জলাতঙ্কের যে রোগীরা না, তাদের কিন্তু সেন্স, ব্যবহার, আচার সবকিছু নর্মাল থাকে। হ্যাঁ। সবকিছু নর্মাল থাকে, কিচ্ছু আপনি আলাদা করতে পারবেন না। এইবার ওই বাচ্চাটি ওইটি দেখে আমাদের সিস্টার দিদিকে আমার সামনেই বললেন যে আন্টি আমাকে একটা ছোট বাটি দাও না, আমি থুতুটা তাতে ফেলবো, এইখানে ফেলছি, এগুলো তোমাদের ক্ষতি করবে। 5.5 বছরের বাচ্চা। চোখে জল এসে গিয়েছিল। এই ধরনের ঘটনাগুলো কেন ঘটে? ঘটে অনেক সামাজিক আমাদের ব্যাধি আছে, এগুলো ব্যাধি। এই যে বললেন আপনি পেরেন্টিং এর এই যে ডিসরাপশনটা, ব্যাধি, অবজ্ঞা ব্যাধি, তারপরে তাচ্ছিল্য করা বা অস্বীকার করা, হ্যাঁ আমার কিছু হবে না এরকম ধরনের, আমি ব্যায়াম করি, অ্যাডামেন্ট অ্যাটিটিউড, আমার কিছু হবে না। আমার মানে অফিসে কলিগই তাই আছে, হাতের মানে বিড়ালের আঁচড় নিয়ে এলেন, তাতে আবার মানে দেখা যাচ্ছে মানে রেড ব্লাড ক্লটিং হয়ে গেছে, আমার সব কিছু হবে না, আমার এসব কিছু হবে না, এটাই যেন একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। আবার অদ্ভুত আত্মম্ভরিতা একটা। এই যে আমি আপনাদের বলছি বুঝছেন, আমি কিন্তু অনেকের কাছে ভিলেন। যারা পোষেন তাদের আমি প্রায়ই রিকোয়েস্ট করি যে দেখুন বাড়িতে রেখেছেন, যারা বাড়িতে পোষ্য রাখেন তাদের নিজেদের সামাজিক, পারিবারিক এবং মানবিক দায়িত্ব বাড়ির সবাইকে ভ্যাকসিনেট করা, যে কোনো উপায়ে ভ্যাকসিনেট করে রাখতেই হবে। যারা রাস্তার কুকুর বেড়ালদের খাওয়ান, ভ্যাকসিনেট করতেই হবে। যদি পশুর নৈকট্য আপনাদের কাছে আকর্ষণীয় মনে হয়, আপনারা যদি চান যে আমি পশুকে ভালোবাসবো, তাকে খেতে দেব, যত্ন করব, আদর করব, এমনকি বিছানায় নিয়ে শোবো, করুন। কিন্তু পশুর সঙ্গে সঙ্গে আপনি নিজেকে সুরক্ষিত রাখুন। তাকে ভ্যাকসিন দিচ্ছেন দিন, নিজে ভ্যাকসিনেটেড থাকুন। আর যদি একটা ভ্যাকসিন আপনার নেওয়া থাকে, এতক্ষণ যে কথা হলো তার মধ্যে আপনি ভেবে দেখুন, শুধু 2টো বুস্টার লাগে, ভবিষ্যতে যদি কিছু হয়, সবচেয়ে যন্ত্রণাদায়ক কামড়ের জায়গায় ইমিউনোগ্লোবুলিন ভ্যাকসিনটা, এটা প্রচন্ড যন্ত্রণা, এটা কোনোদিন লাগবে না। আমি এখন নিজে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করছি যে যদি কেউ এই যারা পেট ওনার্স আছেন বা যে সমস্ত ফ্যামিলিতে পেট আছে বা যারা হ্যাবিচুয়েটেড টু কিপ ক্লোজার উইথ দ্য অ্যানিম্যাল, তাদের যদি একটা ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা যায়, অনেকগুলো লাইফ আমরা বাঁচাতে পারবো। খুব দরকার এটা। ডাক্তারবাবু, একটা প্রশ্ন আছে। যে শিশুটি অসুস্থ হয়েছিল বলে আপনি একটু আগে জানালেন, আঁচড়ের পর কতদিন পর সে অসুস্থ হয়েছিল? অ্যারাউন্ড 3.5 months, 3.5 মাস। কাজেই রেবিস সেট ইন করতে আমি অন্তত যতটুকু পড়াশোনা করেছি তাতে দেখেছি যে 1 সপ্তাহে করতে পারে, 1 মাসে করতে পারে, যেমন আপনি বললেন 3.5 মাস, 3.5 মাসে করতে পারে, 6 মাস বাদে করতে পারে, অনেক সময় রেয়ার কেসে হয়তো কয়েক বছর বাদেও করেছে, দেখা গেছে। হ্যাঁ, এটা আমি আপনাকে একটু ক্লিয়ার করে দিই। বৈজ্ঞানিক মতে একদম টাইম দেওয়া আছে 3 weeks to 3 months, কারো কারো মতে 4 weeks to 4 months, রাইট হবেই। রাইট। তার বাইরে গেলে কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে যদি তার কোনোদিন কোনো কারণে একটা ইনকমপ্লিট ভ্যাকসিনেশন হয়ে আছে, কিংবা কোনোদিন কোনো কারণে খুব অল্প ভাইরাস তার শরীরে ঢুকেছিল, তার একটা ইমিউনিটি তৈরি হয়ে আছে, আমরা জানি না। পৃথিবীর সবকিছু আমি জানি এটা তো বলতে পারবো না। অথবা এইবারে যে ভাইরাস ঢুকেছে তার পরিমাণটা খুব অল্প,
সেও ততটা সুবিধে করতে পারেনি, তার ইমিউনিটি খুব স্ট্রং, মানে ভাইরাল লোড যেটাকে আমরা বলি। ভাইরাল লোডটা কম। হুম। হ্যাঁ, এই বিহার থেকে আসা একটি ফ্যামিলিকে আমি দেখেছিলাম, তার দিদিমা মারা গেল এবং আরো 4 জন একই কুকুর কামড়েছিল, আরো 4 জন রাঁচিতে মারা গেল, দিদিমা মারা গেল আইডিতে। কিন্তু ওই দিদিমা যে নাতনিকে বাঁচাবার জন্য কামড় খেয়েছিল, সেই নাতনিও কামড় খেয়েছিল, তার ইনকমপ্লিট ভ্যাকসিনেশন হয়েছিল, 3টি মাত্র ডোজ সে পেয়েছিল, সে বেঁচে গেল। তার রক্ত পরীক্ষা করে আমি দেখেছিলাম, তার কিন্তু লেভেলটা অনেক উঁচুতে। এগুলো মিরাকল, কার শরীর কিভাবে রিয়াক্ট করবে জানা যায় না। আর আপনি যেটা বলেছেন 1 বছর 2 বছর 5 বছর, কিছুটা মিথ, এটা মিথ। কিছুটা মিথ। আচ্ছা, আপনি বললেন প্রি এক্সপোজার ভ্যাকসিনের কথা, অর্থাৎ যাদের কাছে পোষ্য রয়েছে তাদেরকে ভ্যাকসিন নিতে হবে, 3টে ভ্যাকসিন, ঠিক? হ্যাঁ, এটা কি কলকাতায় বা পশ্চিমবঙ্গে এমন কোনো জায়গায় দেওয়া হয় যেখানে গিয়ে ভ্যাকসিন নিলে আমি নিশ্চিন্ত থাকতে পারি? কোনো গভর্নমেন্ট প্রতিষ্ঠান বা বেসরকারি প্রতিষ্ঠান আছে কি? দেখুন, সরকারি দায়িত্বটা সরকার যেভাবে পালন করেন সেটা হচ্ছে চিকিৎসা। আচ্ছা। হয় রোগের চিকিৎসা, নয়তো সম্ভাব্য রোগের চিকিৎসা। সরকারের ক্ষেত্রে ভ্যাকসিনেশন দেওয়া আছে ব্যবস্থা, সেটা শিশুদের একটা আছে, আর বয়স্কদের বা অ্যাডাল্ট যাদের বলা হয় তাদের জন্যও আছে। সেটা কিন্তু ইন জেনারেল সবার জন্য নয়, শিশুদের ক্ষেত্রে সবটাই সবার জন্য, কিন্তু অ্যাডাল্ট ভ্যাকসিনেশন কিন্তু সবার জন্য নয়। ঠিক। সেটা খুব টিপিক্যাল কিছু কিছু মানুষকে যারা এক্সপোজড হতে পারেন তাদের জন্য দেওয়া। আর এই যে অ্যান্টি রেবিস ভ্যাকসিনেশন চিকিৎসাটা সব সময়ই কিন্তু, আপনি খেয়াল করেছেন ক্যাটাগরাইজেশনের উপর দাঁড়িয়ে আছে ভ্যাকসিনেশন প্যাটার্নটা। তার মানে কিছু একটা ঘটলে, ওই যে বলেছিলাম মেডিকেল অ্যাক্সিডেন্ট, কিছু একটা ঘটলে তখন, ঠিক। আর কিছু না ঘটলে দেবার ব্যাপারটা হচ্ছে নিজের অ্যালার্টনেস। আমরা আজকে বসেছি যাতে, এতে যদি ধরুন আজকে 10 জনের একটা চৈতন্য হলো যে আমরা আগে থেকে একটু নিজেকে সেফ রাখবো, তারা কালকে আরো 10 জনকে বললো, এই করতে করতে যদি 1000 জন জানে, আমাদের অনেকটা কাজ হলো, কিন্তু আমরা কাজ করে ফেললাম। এইবারে এক্সকিউজ মি, সরি, এইবারে যেটা আপনি প্রশ্ন করলেন কোথায় দেওয়া হয়, সরকারি ক্ষেত্রে প্রি এক্সপোজার অর্থাৎ ঘটনা ঘটার আগে রেবিসের ভ্যাকসিন দেওয়া হয় না। আচ্ছা। কারণ এটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ছে না, যেহেতু এটা একটা অ্যাক্সিডেন্ট। আপনি তো ইচ্ছে করে 2টো কুকুরকে লাথি মেরে এসে বলতে পারেন ভ্যাকসিন খান, ভ্যাকসিন দিই, ঠিক। এটা কিন্তু সরকারের দায়িত্ব নয়। এবং বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়, আমাদের যেটা দিতে হয়, তারা 2টো লাথি মারে, তারপর কুকুরটা ঘুরে কামড়ায়, তারপর তারা ভ্যাকসিন নিতে আসে। বুঝতে পেরেছেন? তো এই যে প্রি এক্সপোজার ভ্যাকসিনেশন যেটা এত দরকারি, এটা মানুষের নিজের বোঝার জায়গা, যে আমার দরকার, এটা আমাকে নিতে হবে। এখন বাইরে যে কোনো ডাক্তারবাবুর চেম্বারে গিয়ে যদি আপনি বলেন যে আমি প্রি এক্সপোজার ভ্যাকসিনেশন নেব, তখন ডাক্তারবাবু লিখে দেবেন যে আপনি এই এই ভ্যাকসিনেশন নিন। সেটা তার কম্পাউন্ডার বা ডাক্তারবাবু নিজে দিতেই পারেন। আপনি একটা কথা বলেছেন, আমি খেয়াল করলাম, 3টে ডোজ। ইয়েস, 3টে ডোজ, কিন্তু যদি সেই ডোজ ক্যালেন্ডার ঠিকঠাক মেনটেন্ড হয় তবে 3টে ডোজ, না হলে কিন্তু আবার রিপিট করে সেটা 5টা হয়ে যেতে পারে। আচ্ছা, মানে আমি যদি ডোজ মিস করেন বা দেরি করেন, কিছু একটা করেন, 5টা হয়ে যেতে পারে। এই জায়গাটা খুব সাবধান থাকতে হবে, কারণ এটা আপনি কিছু ঘটেনি, কেউ আপনাকে কন্ট্রোল করছে না ভ্যাকসিনেশন। কারণ হাসপাতালে কি হয়, অমুক ডেটে আসবেন বলে দেওয়া হয়, ডাক্তারবাবু আপনাকে বলে দিলেন, কাজে আমাকে এমন একটা কোথাও যেতে হবে। এইখানে আপনি যখন নিতে শুরু করবেন তখন থেকে প্রপার ডেট গুলো মেনটেন করতে হবে। এইবার দেখুন, এ তো দেখলাম আমার পাড়ার ডাক্তারবাবুর কাছে বা অমুক তার ও পাড়ায় ডাক্তারবাবুর কাছে নিল, কিন্তু কোনো প্রতিষ্ঠান থেকে যে এই জিনিসটা তৈরি করা হবে, এটা কলকাতার মধ্যে খুব অভাব ছিল, এখনো আছে। তবে আমি শুনছিলাম যে কলকাতায় তমালবাবুর একটা চেষ্টা করছেন। তমালবাবু আপনারা কি ব্যবস্থা করেছেন সেটা যদি একটু বলেন। দেখুন, এলবি কেয়ার একটা ভ্যাকসিনেশন ইউনিট, আমাদের যা কোল্ড রুম আছে সেটা কলকাতার মধ্যে দি বেস্ট বলতে পারি, ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারেন। এবং ভারতবর্ষের মধ্যে একটা মডেল, মানে স্যারের আইডি যেমন একটা মডেল, আমাদের ভ্যাকসিনেশন ইউনিটটাও একটা মডেল, WHO গাইডলাইন্স মেনে আমরা রাখি। আচ্ছা, নাও ইফ আই কাম টু দিস প্রি
প্রি এক্সপোজার মানে কি? কোনো রকম বাইট বা কোনো স্ক্র্যাচ হওয়ার আগে হুম আমি ভ্যাকসিনেশনটা নিয়ে নিলাম। হুম নাও আমি নেব না আমার বাড়ির সবাই নেবে, হুম এটা কিন্তু আমরা বলছি ফ্যামিলি ভ্যাকসিনেশন। ঠিক কথা। কারণ যার বাড়িতে পেট আছে হুম সেখানে দাদু ঠাকুমা থাকতে পারেন, বাবা মা আছে, বাচ্চারা আছে, সেই বাড়িতে ফ্রিকোয়েন্টলি যারা আসছেন আমাদের ডোমেস্টিক হেল্পরা, ইনক্লুডিং তাদের। হুম সো হোয়াট উই ডু, যারা পেট ওনার্স, হুম পেট লাভার্স হুম কিংবা পেট ফিডার্স, পেট নাও হতে পারে অ্যানিমেল ফিডার্স, মানে যারা রাস্তায় খাবার দেয়। হ্যাঁ, হ্যাঁ তাহলে তাদেরই লালার সঙ্গে মানে কন্টামিনেশনের চান্সটা বেশি, ঠিক। স্ক্র্যাচের চান্সটা বেশি, বাইটের চান্সটা বেশি। এবারে কে রেবিট কে নন রেবিট তো আমরা জানি না। ঠিক কথা। সো হোয়াট উই ডু, আমাদের এই যে ফ্যামিলি ভ্যাকসিনেশন ইউনিটটা আছে স্যার, আমরা প্রথমে একটা কাউন্সেলিং দিই বাই এমিনেন্ট ফিজিশিয়ান, যে একজন যদি পেট রাখেন তার হোয়াট আর দ্য ডুজ অ্যান্ড ডোন্টস, তার কি করা উচিত, তার কি প্রোটেকশনটা নেওয়া উচিত। বাহ, এটা তো ভালো। হ্যাঁ, নাম্বার টু, আমাদের ভ্যাকসিনেটার গিয়ে ওনাকে ভ্যাকসিনেট করে আসবে বাড়ির সবাইকে। হুম ও মানে তাদের আসতে হবে না? নো, মানে বাড়িতে গিয়ে করবেন আপনারা? হোম ভ্যাকসিনেশন, আচ্ছা ফ্যামিলি হোম ভ্যাকসিনেশন। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ির 4 জন, হতে পারে আপনার হাউজিং এর 20 জন, আমাদের ভ্যাকসিনেটররা গিয়ে ভ্যাকসিনেট করে আসবেন। এবং এই ভ্যাকসিনেশনের আগে উই গিভ আ কনসালটেশন অফ আ ডক্টর হু ইজ অ্যান এক্সপার্ট ইন দিস ফিল্ড। আচ্ছা তাহলে কি ডোজিং হবে, কোন বয়সে তার কি মাপ হবে, 3টে পাবে না 5টা পাবে, অ্যাজ পার দ্য ডক্টরস প্রেসক্রিপশন ভ্যাকসিনেশনটা হবে। আচ্ছা মিস ডোজের কোনো চান্স নেই, কারণ আমরাই তাকে অ্যালার্ট করব ফ্যামিলিকে। আপনারাই ফলো আপ করবেন? হ্যাঁ করব। রোববার দিনও আমাদের ভ্যাকসিনেটাররা যান। তার ফলে যাতে যারা পেট লাভার্স বা নিজেকে প্রোটেক্ট করতে চাইছেন, সেই জায়গাটা কিন্তু আমরা অ্যাক্টিভলি কাজ করছি এবং কলকাতা শহরে আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি। বাহ। এটা কিন্তু একটা আমরা সোশ্যালি আমরা একটা কিন্তু মানে অ্যাওয়ারনেসও তৈরি করছি, যাতে আমরা যদি বেশিরভাগ মানুষ যদি আমরা এটা নিয়ে নিতে পারি, একসময় কিন্তু রেবিসকেও অ্যাভয়েড করা যাবে। যেমন আমরা পোলিওকে অ্যাভয়েড করতে, মানে পোলিও মুক্ত আমরা মুক্ত হতে পৃথিবী পেরেছি। আমরা চেষ্টা করছি হওয়ার জন্য। ঠিক ঠিক ঠিক। একটা কথা, চমৎকার উদ্যোগ। আপনি বলেছিলেন 3টে ডোজ, হুম আমি ভয় দেখিয়েছিলাম 5টাও হতে পারে, হ্যাঁ কিন্তু উনি উনি যেটা বললেন। বললেন যে সরকারি দায়িত্বশীলতা যেমন, হুম তেমন দায়িত্বশীলতায় কোন ডেটে কি করতে হবে সেই দায়িত্বটা ওরা নিচ্ছে। হ্যাঁ চমৎকার উদ্যোগ। খুব ভালো কথা তো। হ্যাঁ তবে স্যার আপনাকে একটা জিনিস বলে দিই, এই যখন প্রসঙ্গটা উঠলো আমি বলেছিলাম এক্সট্রা হতে পারে, ইন কেস কোনো কারণে হয়তো দেখলেন যে আপনি একটা ভ্যাকসিন শুরু করেছেন একটা ফ্যামিলিকে, সেক্ষেত্রে এটা ডোজ হয় 0, 7, 21। 21টা বুস্টার ডোজ, প্র্যাকটিক্যালি সেটা 28 ডে পর্যন্ত যে কোনো দিনে দেওয়া যায়। এইবার 0 নিল, দিয়ে সে হয়তো মাঝখানে ধরুন পুরী বেড়াতে চলে গেল, তো 4 দিন পরে পুরী বেরিয়ে এলো, 7 দিনের জায়গায় আপনার সেটা 9 দিন হয়ে গেল, এটা কিন্তু আপনি কন্টিনিউ করতে পারবেন। আচ্ছা কিন্তু ইফ ইট ইজ ক্রসিং 7 মোর ডেজ, আমার মনে হয় আপনার পড়া থেকে শুরু করাটা দরকার। স্যার এইটা না আমরা অ্যাকচুয়ালি যে ফিজিশিয়ানের আন্ডারে আমরা প্রেসক্রিপশনটা করছি, ওনার গাইডেন্স মেনে এটা আমরা করি। আমরা কিন্তু ডোজেজের কোনো রকম ডেট ফিক্স করি না। গুড। We are only the implementer and we work only against prescription. ফিজিশিয়ান অ্যাডভাইস করেছেন এই ডোজিংটা, সেটা আমরা ইমপ্লিমেন্ট করব। ডোজেজ টাইট্রেশনের কোনো রকম স্কোপ আমাদের নেই, কারণ ওটা আমাদের স্কোপের মধ্যে আসে না। একদম ঠিক কথা, ঠিকই তো। আমাদের যারা ভ্যাকসিনেটর তারা ট্রেন্ড ভ্যাকসিনেটার্স, বিকজ এলভি কেয়ার ওয়াজ অলসো আ কোভিড ভ্যাকসিনেশন সেন্টার। রাইট। আমাদের ভ্যাকসিনেটররা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে ট্রেন্ড। আচ্ছা, আমাদের ভ্যাকসিনেটররা, এবং শুধু তো আমরা রেবিস না, আমরা ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, চিকেন পক্স সব রকম ভ্যাকসিনেশন করি। আচ্ছা আজকে হোম ভ্যাকসিনেশন, অ্যাডাল্ট হোম ভ্যাকসিনেশন। আচ্ছা। গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল তার প্যানেল অফ ডক্টরস আছে। অনারেবল হিজ এক্সেলেন্সি গভর্নরের যে ভ্যাকসিনেশন হয় সে কিন্তু এলবি কেয়ার গিয়ে করে আসে। আচ্ছা।
কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। এবং আর নাম উনি একটা প্রতিষ্ঠান, তাই আমি সেই এক্সাম্পলটা নিলাম। হ্যাঁ। এছাড়া যদি আপনি বিভিন্ন সেলিব্রিটি দেখেন বা যারা খুব মানে সমাজের ইনফ্লুয়েন্সিয়াল সেগমেন্টে আসেন, তাদের ম্যাক্সিমাম ভ্যাকসিনেশনই এলবি কেয়ার করেন, কারণ যারা ভ্যাকসিন প্রেসক্রাইব করেন তাদের সঙ্গে আমরা মিট করি, তারা আমাদের কোল্ড চেন সম্বন্ধে জানেন, তারা আমাদের কাছে রেফার করে দেয়। আমি জেনারেল ভ্যাকসিনেশনে পরে আসছি, কিন্তু যেহেতু আমরা রেবিজের সঙ্গে আছি, আর একটা কথা না বললেই নয়, বিশেষত যারা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়ার মধ্যে থাকছেন, হ্যাঁ। ইফ ইউ হ্যাভ আ পেট, আপনার কিন্তু একটা পেট লাইসেন্স থাকা বাধ্যতামূলক। এবং তাদেরকে ভ্যাকসিনেট করাও বাধ্যতামূলক। হ্যাঁ, আমি একটু ফার্স্ট পার্টটাতে আসি। এটা অনেকেই জানেন না। হ্যাঁ, আপনার যদি একজন পেট ওনার হন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়ার মধ্যে, আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন আপনার এই লাইসেন্সের জন্য, যার কস্ট হচ্ছে একমাত্র 150 টাকা। আপনি যদি লাইসেন্স ছাড়া পেট রাখেন, সেটা একটা ক্রাইম। আপনার পেট যদি কাউকে কামড়ায় বা কোনো ইনজুরি করে, আপনার উপরে কিন্তু ফার্স্ট লিগ্যাল অ্যাকশন হবে হচ্ছে আপনি লাইসেন্স ছাড়া পেট কেন রেখেছেন, এবং সেটা যে কোনো পেট। যে কোনো পেট। পরে তো আসবে সেই পেট কি ড্যামেজ করেছে। তাহলে আপনি যখন লাইসেন্স বিহীন পেট রাখছেন, আপনি আপনার এই রেসপন্সিবিলিটিটা ওখানে শো করছেন, তাহলে আপনি পেটের প্রতিও রেসপন্সিবিলিটি অ্যাক্ট করেননি, তাই জন্য সে অন্যকে হার্ম করেছে। এটা 1982 সালে এই নিয়মটা হয়েছিল। মানুষ অ্যাট লার্জ এটা জানে না, কারণ 150 টাকা দিয়ে লাইসেন্স নেওয়াটা তো খুব কোনো তো ব্যাপার নয়, আর যেটা অনলাইনে হয়ে যাচ্ছে। কিন্তু এটা অ্যাওয়ারনেস নেই বলে আমাদের যারা পেট লাভার্স বা পেট ওনার্স, তারা এই লাইসেন্সটা নেন না। তো এই যে অপরচুনিটিটা আমি পেলাম, এটাই আমি সবাইকে বলছি, আপনারা কাইন্ডলি এই উদ্যোগটা নিন, যাতে আপনারাও একটা সিস্টেমের মধ্যে থাকতে পারেন, এবং তাতে আমাদের কর্পোরেশনেরও একটা পরিসংখ্যান থাকবে যে তার কনস্টিটিউয়েন্সির মধ্যে কত ডগ পেট আছে, কত ক্যাট পেট আছে, এবং সেই মতো সে তাহলে তার ইনফ্রাস্ট্রাকচারটাকে অডিট রাখবে, ভবিষ্যতে কোনো চ্যালেঞ্জেতে মোকাবেলা করা যেতে পারে। নিজেরাও সুরক্ষিত থাকবে। অবশ্যই, মানে সচেতনতা তৈরি করা সুরক্ষার প্রথম পদক্ষেপ, একদম। এটা আমাদের মাথায় রাখতেই হবে। ডাক্তারবাবু, একটা প্রশ্ন আপনাকে করতে চাই। একটা খবর কয়েকদিন আগে আমরা সংবাদ মাধ্যমে পেয়েছি, কেরালায় বিভিন্ন তার ডিস্ট্রিক্টে, যেমন কোল্লাম ডিস্ট্রিক্ট, তারপরে মালাপুরম ডিস্ট্রিক্ট, এরকম বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে 3 জন কিশোরী র্যাবিড ডগের দ্বারা আক্রান্ত হয় এবং তারা ভ্যাকসিনেটেড হয়। ভ্যাকসিনেটেড হওয়ার পরেও 3 জন মোটামুটি একই অঞ্চল থেকে, তারা প্রত্যেকে মারা যায়, র্যাবিস ডেভেলপ করে এবং মারা যায়। এই ভ্যাকসিনেটেড হওয়ার পরেও এদের এই মৃত্যুর পেছনে কি কারণ আছে বলে আপনার মনে হয়? কোথাও কি কোনো ভুল থেকে গিয়েছিল? দেখুন, পরিস্থিতিগতভাবে কিন্তু এর অনেকগুলো কারণ দাঁড়াতে পারে। আচ্ছা, আপনি এটা খবরের কাগজে পড়েছেন, আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আইডি হসপিটালে যেটা হয়েছে ছোট্ট করে বলি। বিহারের গাওয়া বলে একটা জায়গা আছে, সেখানে একটা হেলথ সেন্টারও আছে সরকারি। তো সেখানে একটি রেবিড ডগ 6 জনকে কামড়ায়। আচ্ছা, 6 জনের মধ্যে 4 জন হচ্ছে অ্যাডোলেসেন্ট, মানে এই ধরুন 13 থেকে 15-16 এইরকম এজের ছেলে। আর আরেকজন অ্যাডাল্ট, তিনি এক ভদ্রমহিলা, হি ওয়াজ এজেড অ্যাবাউট 54-55, এবং তার নাতনি, তার এজ হচ্ছে 4.5 ইয়ার্স। এই নাতনিকে বাঁচাবার জন্য ভদ্রমহিলা গিয়েছিলেন, নাতনিকেও কুকুরটি কামড়ায় এবং ভদ্রমহিলাকেও কামড়ায়। ভদ্রমহিলা রেবিস সিমটমস নিয়ে আমাদের হাসপাতালে ভর্তি হন। তখন আমাদের এগুলোর ব্যাক হিস্ট্রি নিতে হয়, মানে কোন অ্যানিম্যাল, কি তার বিহেভিয়ার ছিল, তার সে আর কি করেছে, সেটা নিতে গিয়ে আমি পুরো হিস্ট্রিটা পাই। তারপর ওদের জিজ্ঞাসা করি যে আর বাকি তোমরা, একজনকে আমি পাচ্ছি, বাকি 5 জনের কি খবর, আর 4 জন যাদের কামড়েছে তারা কোথায়? বললো তাদের সবার এইরকম হয়েছিল, তাদের সবাইকে রাঁচি নিয়ে যাওয়া হয়েছিল, 3 জন মারা গেছে। তখন পর্যন্ত 3 জন মারা গেছে। এবং আমি বললাম আর বাচ্চাটা?
বললো বাচ্চাটাকেও বাচ্চাটা ঠিক আছে। আমি বললাম তো একে তো দেখছি মানে যে পেশেন্ট ভর্তি হয়েছে যেকে 3টে ভ্যাকসিন দিয়েছে। এইখানে একটা অদ্ভুত ঘটনা, সেটা বলে দিই আপনাদের জানা থাকলে ভালো। সবাই 3টে করে পেয়েছে। আমি বললাম এই বাচ্চাটা সেটাও 3টে পেয়েছে? বললো হ্যাঁ। আমি বললাম ভালো আছে? বললো হ্যাঁ। কোথায় আছে সে? ওইখানে? বললো না, ও তো দিদিমার সঙ্গে এখানে এসেছে, মেয়ের বাড়িতে ওর ভদ্রমহিলা এসেছিল। আমি বললাম তাকে এক্ষুনি নিয়ে এসো। সে তারা আবার বাইক করে গিয়ে দৌড়ে বাচ্চাটাকে নিয়ে এলো। বাচ্চাটাকে আমি দেখলাম না ঠিকই আছে, সব টেস্ট ফেস্ট করে দিলাম, ঠিকই আছে। তাকে আমি ইমিডিয়েটলি আমার ওখানে আবার একটা কোর্স শুরু করে দিলাম। এটা ক্ষতি কিছু নেই। এবং সেই দিনই ওর ব্লাড স্যাম্পল নিলাম, নিয়ে আমি পুনেতে পাঠালাম। পুনে থেকে রিপোর্ট এলো প্রায় 12 দিন পরে, 12-13 দিন পরে। আচ্ছা, ততক্ষণে 3টে ডোজ হয়ে গেছে, আর একটা ডোজ বাকি আছে 28 দিনের মাথায়। বেশ। সেটাতে দেখলাম আমাদের সাধারণত এটা জেনে রাখি, সবার তো এটা জানার কথা না, আপনাদের বলে রাখি, রেবিজের অ্যান্টিবডি হিউম্যানের প্রোটেক্টিভ লেভেল যেটা যেটা যে লেভেলে পৌঁছলে জলাতঙ্ক আটকানো যায়, সেটা হচ্ছে 0.5 ইন্টারন্যাশনাল ইউনিট পার মিলিলিটার অফ ব্লাড। আচ্ছা, এই বাচ্চাটির সেক্ষেত্রে 8 না 9 কত একটা ছিল। আচ্ছা, মানে এর কিন্তু প্রায় 16-17 গুণ ছিল, বেশ। যার জন্য বাচ্চাটা সেভড হয়ে গেছে। আচ্ছা, বাচ্চাটার বডি ওয়েট কম, ছোটখাটো, যতটা ভ্যাকসিন তার শরীরে গিয়ে এত ছোট জায়গার মধ্যে খুব ভালো কাজ করতে সেটা যথেষ্ট পেরেছে বলে ছিল এটা তার হয়েছে। পক্ষে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু যারা আগের যারা ছিল তাদের বডি ওয়েট বেশি ছিল, মোর দ্যান ওই 45-40 এরকম ওয়েট ছিল সেই জুভেনাইল গুলোর। আর এই ভদ্রমহিলার ওজন তো বোধহয় 62 না 65 কত একটা ছিল। আচ্ছা, এদের কিন্তু সেটা রক্ষা করতে পারেনি। তো এইটা হচ্ছে আমার বাস্তব দেখা অভিজ্ঞতা, আপনার যেটা মিডিয়া থেকে পাওয়া। এর পেছনে এই ইনসাফিসিয়েন্ট ভ্যাকসিনেশন একটা কারণ। দ্বিতীয় কারণ, যদিও ভ্যাকসিনেশন হয়ে থাকে সেটা প্রপার ডেটে হয়েছে কিনা। তৃতীয় কারণ, যে ভ্যাকসিনেশনটা করা হচ্ছে তার কোল্ড চেইন মেইনটেনেন্স হয়েছে কিনা। কোল্ড চেইন মেইনটেনেন্স, 4 নম্বর কারণ আরো একটা আছে, সেটা হচ্ছে আমি নাম করব না, মাঝখানে একটা ট্রেন্ড হয়েছিল, প্রতিবেশী কোনো একটা দেশ থেকে ভ্যাকসিন আসছিল, সেটা এখানে বিভিন্ন কোম্পানি সেটা নিয়ে ব্যবসা করছিল। সেই ভ্যাকসিনের এফিকাসির গন্ডগোল ছিল, সেখানেও আমরা পেয়েছি রাইট। যে এরকম ভ্যাকসিন ফেলিওর পেয়েছি, সেটা আমার স্টেটে নয়, বাইরের স্টেটে। অর্থাৎ ভ্যাকসিন আমরা কি অবস্থায় মানে পাচ্ছি, কোথা স্পুরিয়াস থেকে ভ্যাকসিন পাচ্ছি, কিনা, হ্যাঁ, এবং Spurious সেটা vaccine। মেইনটেইন হচ্ছে কিনা প্রপারলি, এটা একটা বড় Exactly. জায়গা। এক্স্যাক্টলি। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে এক্সপায়ারি ডেট ঠিকঠাক ছিল কিনা। আচ্ছা, মানে কেয়ারলেস অনেক ভ্যাকসিনেটার আছেন যারা কেয়ারলেস। রাইট। এতগুলো পয়েন্ট যদি হয় তাহলে এরকম দুর্ঘটনা ঘটতেই পারে, যে মধ্যে যে কোনো একটা ঘটতেই পারে। রাইট। সেই জন্যই প্রামাণ্য জায়গা থেকে সঠিকভাবে ভ্যাকসিন নেওয়া, ভ্যাকসিন সঠিক অবস্থায় আছে কিনা, কোল্ড চেইন মেইনটেনেন্স প্রপারলি হয়েছে কিনা, এগুলো সমস্ত কিছু দেখা অসম্ভব দরকার। তমালবাবু একটু আগে কিন্তু কোল্ড চেইনটা জোর দিয়েছিলেন। কোল্ড চেইন অ্যাকচুয়ালি মেনটেন হচ্ছে কি হচ্ছে না, এন্ড ইউজার যিনি ভ্যাকসিনটা ইউজ করছেন তার কোনো মাপকাঠি তিনি কোনোদিন পাবেন না। হ্যাঁ, তাহলে জানা সম্ভবই নয়। তাহলে ইনসুলেশনটাকে নিতে পারে তিনি যেখানটা অথেন্টিক মনে করেন সেখান থেকে তিনি কিনতে পারেন। না, এই অথেন্টিক জায়গাটাও খুব কোশ্চেন মার্ক। ঠিক। কোল্ড চেইন মানেটা কি? ভ্যাকসিনটাকে প্রিজার্ভ করতে হয় 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে। এবারে একটা ভ্যাকসিন যদি 2 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টা, ধরুন আজকে একটা দোকান বাগরি মার্কেটে গেল, সে ভ্যাকসিনও কিনলো, থলের মধ্যে রাখলো, এবারে আরো ওষুধ ফষুধ কিনলো, সকাল 10টায় বেরিয়েছে, বিকেল 4টের সময় কি 5টার সময় এলো, এসে ফ্রিজে দিল। তাহলে এই সময়টা তো ভ্যাকসিনটা ছিল হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলের বাইরে, থলের মধ্যে, তাহলে সেটা তো ভ্যাকসিন নেই, সেটা তখন ডিস্টিল ওয়াটার হয়ে গেছে। তাহলে ভ্যাকসিন যখন আমি নিচ্ছি, আমার সোর্সটা খুব ইম্পর্টেন্ট। এলবি কেয়ারের স্কোপটা কোথায় আছে? আমরা ধরে একটা উদাহরণ দিচ্ছি, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার আমরা হচ্ছে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট। মানে সিরামের যখন কোনো ভ্যাকসিন তৈরি হচ্ছে পুনে প্ল্যান্টে বা অন্য কোনো প্ল্যান্টে, উৎপাদন জায়গা প্ল্যান্ট থেকে ভ্যাকসিনটা ডাইরেক্ট আমাদের কোল্ড রুমে আসছে, রাস্তায় মেইনটেইন হয়, ওটা খুব ভালো মেইনটেইন হয়। এবারে আমরা যখন কাউকে ভ্যাকসিনেট করছি, সেই ভ্যাকসিনটা সেই পেশেন্ট পাচ্ছে, এটা একটা উপায়। আর একটা কি, এই ভ্যাকসিনটা ধরুন এখান থেকে আমরা একজন ডিস্ট্রিবিউটরকে বিক্রি করলাম,
তিনি পেলেন, হুম। আমরা কোল্ড চেন মেনটেন করে ডিস্ট্রিবিউটর অব্দি দিলাম, হুম। ডিস্ট্রিবিউটরও কোল্ড চেনের মধ্যে রাখলেন। সেখান থেকে একজন টাউট নিল বা একজন কেমিস্ট নিল, হুম। নিয়ে সে তার দোকানে রাখলো। আচ্ছা। এবারে সেই দোকানদার হয়তো রোববার করে মেন সুইচটি অফ করে চলে যায়। এ বাবা। হ্যাঁ, এইগুলো একটা হতে পারে, এই ধরনের চান্সেস আর দেয়ার, ডেফিনেটলি চান্সেস আর দেয়ার। হ্যাঁ, তো তার ফলে আপনি যখন ভ্যাকসিন নেবেন, আপনি একটাই জিনিস চেষ্টা করতে পারেন, যেটা হচ্ছে ভ্যাকসিনটা যত কম হাত ঘুরবে তত ভালো। সেটার এফিকেসি তত ভালো থাকার সম্ভাবনা লজিক অনুযায়ী তত বেশি। এইখানটায় আমার একটা কথা বলার আছে। হ্যাঁ, বলুন। আমাদের সমস্ত গভর্নমেন্ট হসপিটালে, আমি আগে পাস্তুর ইনস্টিটিউটে ছিলাম, আমরা ভ্যাকসিন আসতে দেখেছি, মানে ধরুন 3.5 ফুট বাই 2 ফুট এইরকম থার্মোকলের বক্স, হুম। এবং বক্সের মধ্যে ভ্যাকসিন থাকে, তার সঙ্গে থাকে ইনসুলেটর ব্যাগ, আচ্ছা। মানে ফ্রিজিং ব্যাগ, ওগুলোকে আচ্ছা। কি একটা কোথায় কি একটা ভেতরে দেওয়া থাকে। হ্যাঁ, ওই জেলের মতো একটা। হ্যাঁ। জেল থেকে প্লাস মানে থার্মোকলের আর স্পঞ্জের প্যাকিং মেটেরিয়াল থাকে, যে হ্যাঁ। টেম্পারেচারটাকে মানে কন্ট্রোল করে রাখে। Control করে এবার রাখা যায়। ওই জেলগুলো যখন আমার পাস্তুর ইনস্টিটিউটে আমাদের একটা এর থেকে বড় ঘর ছিল, দ্য রুম ইটসেলফ ইজ এ ফ্রিজার। I see. ওয়াকিং যেটা বলা হয়, Walk-in আপনি হেঁটে ঢুকে যাবেন। Right, right, এবং আমরা হেঁটে ঢুকতাম, হ্যাঁ। Right. এবং আপনি ওখানে ঢুকে Excuse me. নট মোর দ্যান 3 মিনিটস আপনি টিকতে পারবেন। স্যার 3 মিনিটস অসম্ভব আজকের দিনে। হাড়হিম করে ঠান্ডা। ওরে বাপরে, প্রচন্ড ঠান্ডা ভেতরটা। হ্যাঁ। তো ওইখানটায় যখন বাক্স শুদ্ধ ওর মধ্যে ঢুকছে, এবং বাক্সটা খুলে ওগুলো ওখানে গুছিয়ে সঙ্গে সঙ্গে বাক্স বের করে দিচ্ছে, প্রয়োজনের বেশি সময় কেউ ওর ভেতরে থাকছে না বা দরজাটা খোলা থাকছে না। দিস ইজ কোল্ড চেন মেনটেন্যান্স। এবং আমি আমাদের ভিউয়ার্সদের জন্য একটু ভিডিও কাটিংও দেখাতে বলবো। প্লাস কি আছে, এই যে ওয়াকিং রেফ্রিজারেটর স্যার বললেন, এর বাইরে দেখুন টেম্পারেচার ডিসপ্লে দেখাচ্ছি, হ্যাঁ, তাই তো। 2 থেকে 8 হচ্ছে কিনা। হুম। যদি কোনো কারণে টেম্পারেচার ফ্লাকচুয়েট করে, মানে 2 এর কম বা 8 এর বেশি হয়, হুটার বাজবে, হুম। আমাদের কাছে অ্যালার্ট আসবে। রাইট। প্লাস এই কোল্ড রুমটির মধ্যে ডেটা লগার দেওয়া আছে। হুম। আমাদের যেসব কোম্পানির আমরা ডাইরেক্ট ডিস্ট্রিবিউটার্স, কোম্পানিতে আমাদের ডেটা লগার পাঠাতে হয়, যে কোম্পানি দেখে যে টেম্পারেচার মেনটেন হয়েছে কিনা। এটা আমাদের গভর্নমেন্টকে পাঠাতে হতো, রাইট রিভার। হ্যাঁ, আর একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে আপনাদের ইনস্টিটিউটেও আছে, মানে আমাদের পেরেঘাট আইডি পিসিজিআইতেও এই যে রিসার্চ ওয়ার্ক গুলো হয় না, বিভিন্ন শহরে মাল্টিসেন্ট্রিক রিসার্চ হয়, তো সেখানে যখন কোনো কোল্ড চেন প্রোডাক্টের রিসার্চ হয়, যেটা আর&ডির জন্য যে স্যাম্পলটা নেওয়া হয়, সেটা কলকাতাতে এলবি কেয়ার থেকে নেওয়া হয়। কারণ ভারত সরকারকে আমাদের ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো কলকাতাতে আমাদের নামটাই পাঠায়, বাহ। কারণ তারা মনে করেন যে আমাদের কোল্ড চেনটাই কলকাতার মধ্যে সবচেয়ে বেস্ট শ্রেষ্ঠ। মেনটেন্ড। আচ্ছা। আচ্ছা। ভেরি গুড, এটা দরকার। সমাজের জন্য একটা খুব বড় কাজ করছেন আপনারা, নিশ্চয়ই। কোনো সন্দেহই নেই। তবে আপনাদের সম্ভবত মানুষকে আরো বেশি করে জানানোটা দরকার। এই যে আজকে আমরা সচেতন পডকাস্টটা করা। করছি, এটাও তো একটা, এটা তারই তো একটা এরকমই একটা আর কি, অংশ। অংশ। জানানোটা দরকার। কিছু প্রশ্ন আপনাকে করব, যে প্রশ্নগুলো সাধারণ মানুষের মনের মধ্যে রয়েছে। যেমন ধরুন, আমাদের শরীরের কোথায় দংশন হচ্ছে বা ক্ষত হচ্ছে কোন আক্রমণাত্মক পশুর থেকে, তার সঙ্গে কি আমি কতটা সময় পাচ্ছি প্রিকশন নেওয়ার জন্য, তার কোনো সম্পর্ক আছে? যেমন পায়ে কামড়ালে একরকম, হাতে কামড়ালে একরকম, মুখে কামড়ালে একরকম। একদম আছে। আচ্ছা। খুব ভালো প্রশ্ন। দুটো জিনিস আপনাকে বলতে চাই এর মধ্যে। প্রশ্নটা খুব ভালো, কিন্তু প্রশ্নটা ভীষণ ডিস্ট্র্যাক্টিং। আচ্ছা। তার কারণ হচ্ছে, আগে বেসিকটা জানতে হবে। হুম। রেবিস ভাইরাস আগেই বলেছিলাম নার্ভে ঢোকে, হুম। এবং নার্ভে ঢোকে মানে আপনার হাতে, পায়ে, গায়ে, যেখানে যা নার্ভ আছে, হ্যাঁ, লেন্স, রোডস, স্ট্রিটস, রাইট। অ্যাভিনিউজ, হুম। বাইপাস ইত্যাদি দিয়ে দিয়ে আলটিমেটলি চলে যাচ্ছে ব্রেনে। মস্তিষ্কে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ক্যাপিটাল অফ দ্য বডি। রাইট। এইবার যতক্ষণ মস্তিষ্ক ইনভলভ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার শরীরে সেরকম কোনো সমস্যা আসছে না। এবার মস্তিষ্ক যখন ইনভলভ হয়ে গেল, তখন রেবিস কিন্তু
ডেভেলপ করে গেল যদি ভ্যাকসিন না দেওয়া থাকে। এই হচ্ছে সিস্টেম। এইবারে দেখুন, এই নিচে থেকে আপনার ব্রেন পর্যন্ত পৌঁছতে ভাইরাসটা টাইম লাগবে। ভাইরাসের ওয়াকিং স্পিড, আমি বলেছিলাম যে ওর অজস্র পা আছে, হুম, মুভ করতে পারে। ঠিক। আর একমাত্র ভাইরাস আমাদের জানাশোনার মধ্যে যে হেঁটে চলে বেড়ায়। আচ্ছা, Right? কেন বেড়ায়? না, তাকে নার্ভ খুঁজে নার্ভে ঢুকতে হবে। এবং নার্ভ বেয়ে বেয়ে যেতে It is the responsibility of their nation. রাইট, হ্যাঁ, তাদের জাতীয় এটা দায়িত্বের মধ্যে দায়িত্ববোধ। পড়ে। হ্যাঁ, হ্যাঁ, এবার হেঁটে হেঁটে গিয়ে ওটা খুঁজে ঢুকবে। হ্যাঁ, তো এই ঢোকার পরে ব্রেন পর্যন্ত যে বড় পাথওয়েটা আছে, সেখানে তাদের অ্যাভারেজ স্পিড হচ্ছে 3 মিলিমিটার পার আওয়ার। 3 মিলিমিটার পার আওয়ার। আচ্ছা, এবার তো আবার রাস্তার মাঝখানে তো বাম্পার থাকে, গর্ত থাকে, জয়েন্ট থাকে। আমাদের তো জয়েন্ট আছে অনেক, হ্যাঁ, সেগুলো পেরিয়ে পেরিয়ে যেতে হয়, আরো লেট হতে পারে। কিন্তু এই পায়ে যখন কামড়াবে, সেই যখন ব্রেনে পৌঁছবে। আর কানে কামড়ালে, মানে বুঝতেই পারা যাচ্ছে পথটা ভগবান অনেক ছোট। মামিকে কামড়েছিল হুম, সেরকম, তো সেরকম কানে কামড়ালে খুব তাড়াতাড়ি পৌঁছবে। রাইট, এই যে আমি বালুরঘাট থেকে একটি বাচ্চা এসেছিল, আপনাদের বলছিলাম, বালুরঘাটের বাচ্চাটির এখানে কামড়েছিল, গালে। গালে। ফলে তার ভ্যাকসিনেশন কমপ্লিট হবার আগেই 21 দিনের মাথায় তার রেবিস ডেভেলপ করে যায়। সুতরাং যত ব্রেনের কাছে হবে তত এটা বিপজ্জনক। ডক্টর, একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ভ্যাকসিন নেওয়ার পরে তার কোনো সাইড এফেক্ট আছে কি? সমস্ত কিছুর এটার সাইড এফেক্ট আছে, ওটার সাইড এফেক্ট আছে। সাইড এফেক্ট সব কিছুর আছে। হ্যাঁ, কিন্তু যদি ধরুন সাইড এফেক্ট থাকে, তো আমি কাউকে বলতে পারবো যে এটার এই সাইড এফেক্ট আছে, আপনার খুব ব্যথা হবে, আপনার খুব কষ্ট হবে, 3 রাত্রি ঘুমোবেন না, আপনি নেবেন না, তার চেয়ে মরে যান। সম্ভব নয়। সুতরাং সাইড এফেক্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ভাবনা চিন্তারই কোনো সম্পর্ক নেই। আচ্ছা, মানে ভাববেনই না ওসব নিয়ে। একদম না, কোনো ভাবার স্কোপই নেই। হ্যাঁ, মানে এটা যেখানে চালিয়ে, প্রাণ সংশয় সেখানে আবার সাইড এফেক্ট। হ্যাঁ, চালিয়ে খেলার জায়গা, এ কোনো কথাই নয়। হ্যাঁ, আর নিতে পারবেন না ভ্যাকসিন এমন কোনো মানুষ আছেন, যেমন প্রেগন্যান্ট কেউ, অন্তঃসত্ত্বা, বা কোনো রকম মানুষ যার ভ্যাকসিন নেওয়া সম্ভব নয়, যার পক্ষে? আমার ছাত্ররা আমাকে মাঝে মাঝে গল্প দাদু বলে। হ্যাঁ, তার কারণ হচ্ছে আমি এই সমস্ত কিছু কিছু প্রশ্নের উত্তরে জ্যান্ত গল্প বলি আর কি, আচ্ছা, যে গল্পগুলোর প্রাণ আছে, সত্যি ঘটনা। কোভিড যখন এসেছিল, তখন বেলেঘাটা আইডি হসপিটালে আমাকে একাধারে এটার কাজ করতে হচ্ছে, রেবিসের, হুম, আর একাধারে কোভিডের বেশ কিছু কাজের দায়িত্ব আমার উপর প্রিন্সিপাল দিয়েছিলেন, হুম, যাতে ওই দিকটাও ঠিকঠাক চলে। যারা কর্মী ছিলেন তারা তো অনস্বীকার্য কাজ, যেভাবেই কাজ করেছেন, মানে চোখে দেখা যায় না, এত ভালোভাবে তারা কাজ করেছেন। তো সেই সময়ে একটা ডিলেমা তৈরি হয়, কনফিউশন। কোভিড ভ্যাকসিন যখন শুরু হলো, কোভিড ভ্যাকসিনের সঙ্গে অন্য কোনো ভ্যাকসিন নেওয়া যাবে না, আচ্ছা, কনকমিটেন্ট আর কোনো ভ্যাকসিন নেওয়া যাবে না, আপনি জানবেন ব্যাপারটা, এটা রুল ছিল। হুম, ঠিক আছে। এবার অনেকেরই রাস্তায় কুকুরে কামড়ে দিচ্ছে, বেড়ালে হাসি দিচ্ছে, তারা ভ্যাকসিন নিচ্ছে। আইদার তারা ভ্যাকসিন নিচ্ছে এবং কোভিড ভ্যাকসিন নিতে আসছে, অথবা কোভিড ভ্যাকসিন নিয়েছে আর একটা ডোজ বাকি আছে, তার মধ্যে কামড়ে দিয়েছে। আচ্ছা, ব্যাপারটা বোঝা গেল? বোঝা গেছে। তো এদের কি হবে? স্যার, ভ্যাকসিনটা চলবে, কোভিডের সঙ্গে অন্য কিছু চলে না। আমি বললাম, দেখো ভাই, কোভিড যদি হয় তাহলেও চিকিৎসা দপ্তর করে 2-1 জনকে বাঁচানো যাচ্ছে, 4-5 জনকে বাঁচানো যাচ্ছে। আর যদি রেবিস হয় তাহলে 8খানা জনকেও বাঁচানো যাবে না। আমার ভ্যাকসিন আমি বন্ধ করতে দেব না, তাতে কোভিড ভ্যাকসিন বন্ধ থাকলে বন্ধ থাক। ওটাতে বাঁচার রাস্তা আছে, হয়তো বা এটাতে নেই। না, এটা একটা তুলনামূলক বললাম। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে, ভ্যাকসিনস ওয়ান্স স্টার্টেড, রেবিস ভ্যাকসিন শুড বি কমপ্লিকেটেড এন্ড দেয়ার ইজ নো কন্ট্রাইন্ডিকেশন। অ্যাবসলিউটলি ক্লিয়ার। অতএব বুঝতে পারছেন রেবিস বা জলাতঙ্ক কতটা সাংঘাতিক, কতটা প্রাণঘাতী। রেবিস বা জলাতঙ্ক একবার হলে কিন্তু আর নিস্তার নেই, প্রাণহানি অবশ্যম্ভাবী। অতএব অতি অবশ্যই প্রতিষেধক নেবেন, ভ্যাকসিনেশন করাবেন। বিশেষ করে আপনার বাড়িতে যদি পোষা প্রাণী থাকে, বিড়াল বা কুকুর, বা যদি আপনি নিয়মিত প্রাণীদের সংস্পর্শে আসেন, স্তন্যপায়ী পশুদের সংস্পর্শে আসেন, রাস্তার বিড়াল বা রাস্তার কুকুর, তাদের খাবার দেন, অতি অবশ্যই প্রি এক্সপোজার ভ্যাকসিনেশন
অর্থাৎ কোনো দুর্ঘটনা ঘটার আগেই ভ্যাকসিনেশন, এটি করিয়ে রাখবেন। আর যদি দুর্ঘটনাবশত কখনো আঁচড় বা কামড় আপনার গায়ে পড়ে, তবে ভ্যাকসিনেশন তো আপনাকে করাতেই হবে এবং প্রত্যেকটি ডোজ নিতে হবে, একটিও মিস করলে চলবে না। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে প্রত্যেকটি ডোজ কবে নিতে হবে, কখন নিতে হবে পরিষ্কার করে জেনে নেবেন, একটিও মিস করবেন না। এর উপরে আপনার জীবন নির্ভর করছে। অতএব সুরক্ষিত থাকুন, সুস্থ থাকুন। আইএনটি টেকসুর পক্ষ থেকে আজকের এই পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী প্রত্যেক কটি পর্বের সঙ্গে যদি সম্পৃক্ত থাকতে চান, যদি আমাদের পাশে দাঁড়াতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপুন এবং আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।